হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছি কথা ক্লিয়ারলি? জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে। আমাদের আজকের ক্লাসের টপিক, বেসিক্যালি আমরা নাম্বার থিওরি নিয়ে কথাবার্তা বলবো আজকের ক্লাসে। এন্ড তোমাদের এখন পর্যন্ত তো নাম্বার থিওরি নিয়ে কোনো ক্লাস হয় নাই, রাইট? জি ভাই, এখনো ক্লাস হয় নাই। আচ্ছা, ওকে, ফাইন। সো বেসিক্যালি আমরা আজকে শুরু করব হচ্ছে প্রাইমারিটি টেস্টিং, তারপর সিভ রিলেটেড কিছু টেকনিক আমাদের নাম্বার থিওরিতে খুব ওয়েল নোন। সো এই টেকনিক গুলো নিয়ে কথাবার্তা বলবো এবং প্রাইমারিটি টেস্টিং নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো এর আগে আমাদের লাস্ট ক্লাসের কোনো প্রবলেম বা কারো যদি অন্য কোনো প্রবলেম নিয়ে কোনো কথা বলার থাকে, আমরা ফার্স্ট কিছুক্ষণ হচ্ছে সেই প্রবলেম গুলো নিয়ে কথাবার্তা বলবো। সো কেউ যদি কোনো কথা বলতে চাও ফার্স্ট, মানে তোমাদের যদি নিজস্ব কোনো প্রবলেম থাকে বা লাস্ট ক্লাসগুলোর কোনো প্রবলেম নিয়ে কোনো হচ্ছে ডিসকাশনের দরকার হয়। এনিওয়ান? ভাই ওই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ। আমি যদি হ্যাশিং এ ফাংশন ইউজ করি গেট হ্যাশ পাওয়ার জন্য, হুম হুম। আমি সবকিছু গ্লোবালি নিয়েছি, নেওয়ার পরে যদি হ্যাশিং এ ফাংশন ইউজ করি, হুম হুম। দেন আমি যদি ফাংশনটা কল করে দেন রিটার্ন করে, তো এইখানে কি টাইম বেশি লাগবে? আমি যদি সরাসরি লুপের ভিতরে মানে মেইন ফাংশনে যদি সেটা ক্যালকুলেট করি, সেটার চেয়ে কি ফাংশনের জন্য টাইম বেশি লাগবে? টেকনিক্যালি চিন্তা করলে যখন আমরা কোনো ফাংশন কল করি, তখন আসলে আমাদের কোড এক্সিকিউশনের স্কোপটা চেঞ্জ হয় কিছু সময়ের জন্য। লাইক আমরা লেটসে আমরা একটা মেইন ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল দিলাম, যে ফাংশনটা অন্য কোথাও আছে। সো ওই সময় আমাদের মানে আমাদের কোডের এক্সিকিউশনের যে স্কোপটা, সেটা ওই মেইন ফাংশনের স্কোপ থেকে আমরা যেই ফাংশনটাকে কল দিতেছি ওই ফাংশনের স্কোপে যায়। তো এইভাবে স্কোপ চেঞ্জ করার সময় কিছুটা সময় লাগে। ওইটা এত সিগনিফিকেন্ট কোনো টাইম না, বাট কিছু একটা সময় এখানে অবশ্যই খরচ হয়। যেটার কারণে যদি এরকম হয় যে আমরা আসলে অনেকগুলা কম্পারিজন করতেছি, লাইক 10⁶ বা 10�৭ সংখ্যক কম্পারিজন আমরা করতেছি, তখন এই আহ, যে টাইমটা, এই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইমটা, তখন বোঝা যায় যে হ্যাঁ, এখানে আসলে কিছুটা সময় বেশি লাগতেছে যদি আমরা ফাংশন কল করি আলাদাভাবে। হ্যাঁ, এটা কিছুটা বেশি সময় লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা আসলে কখনো ওইভাবে আমাদের চোখে পড়ে না। যদি এরকম হয় যে আমাদের কোন একটা প্রবলেমের জন্য টাইম লিমিট ভয়াবহ লেভেলের স্ট্রিক্ট, সেই ক্ষেত্রে হয়তোবা এই ধরনের অপটিমাইজেশন ভালো, যে আমরা ফাংশন কল কম করব। কারণ কম পরিমাণ ফাংশন কল হইলে স্কোপ চেঞ্জিংটা কম হয়, অ্যান্ড তখন টাইম একটু কম লাগে। বাট যদি এরকম হয় যে আমরা আসলে ইউজ করতেছি এরকম ভাবে যে আসলে গেট হ্যাশ ফাংশনটা মেইন ইস্যু না, হয়তোবা অন্য কোনো ফাংশনকে আমরা বারবার কল দিতেছি, যার কারণে স্কোপ চেঞ্জ হইতেছে এবং সেই স্কোপ চেঞ্জিংটা অনেক বেশি কস্টলি। সো সেগুলো আমাদের ইনভেস্টিগেট করে দেখা লাগবে যে আমাদের একটা কোড, সেটা কি আসলে গেট হ্যাশটাকেই বারবার কল করার কারণে ইস্যু হইতেছে নাকি অন্য কোনো ইস্যু আছে। আর এমনিতে এটা খুব একটা গুড প্র্যাকটিস না যে আমরা যে কাজটা একটা ফাংশনের ভিতরে করাটা অলওয়েজই সেফ, কোনো ভুল টুল হওয়ার ব্যাপার বা রিডেবিলিটির ব্যাপার বা রিইউজেবিলিটির ব্যাপার। সো এগুলোর কারণে যদি আমাদের একটা ফাংশন লিখতে হয়, বাট আমরা আবার সেই ফাংশনটাকে ফালায় আহ, সাধারণভাবে লুপের ভিতরে ওই কাজটা করি, এটা আসলে রিডেবিলিটি, রিইউজেবিলিটি এগুলো কমায় দেয় অনেক। সো এই কাজটা যদি কখনো করাও লাগে, জাস্ট স্পেসিফিক ওই কেসেই করা উচিত, যে টাইম লিমিট খুবই স্ট্রিক্ট এবং আমাদের জাস্ট একটা দুটা প্রবলেমের জন্য এই কাজটা করা লাগতেছে। আদারওয়াইজ ফাংশনই ফাংশনই অলওয়েজ থাকা বেটার, জি এই আর ভাই, কি। বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো। ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমাদের হচ্ছে কি, মানে আমরা নিজেরা সলভ করার সময় তো অনেক নাইভ অ্যাপ্রোচ থাকতে পারে। যদি প্রবলেম মানে কন্টেস্টের পর মানে বেস্ট পসিবল সলিউশন যদি প্রোভাইড করা হতো, তাহলে আমাদের মানে নিজেদের অবস্থানটা জাজ করা যেত, বা আমরা কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, আমাদের কোথায় আচ্ছা অপটিমাইজেশন দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি তাহলে একটা কাজ করতে পারি। আমাদের তোমাদের সাথে যেহেতু দুইটা ব্যাচ প্যারালালি চলতেছে এবং ইন্টারমিডিয়েট ব্যাচ এ আর ইন্টারমিডিয়েট ব্যাচ বি, সো আমাকে মাঝে মধ্যে একটু আপডেট দিও, যে আমি মাঝে মধ্যে আপডেট একটু হারায় ফেলি আর কি, যে
তোমাদের ব্যাচের যে লাস্ট কন্টেস্টটা ছিল সেই কন্টেস্টটা কিসের উপর ছিল? আমাকে একটু আপডেট দিতে বললে ভালো হয়। হ্যাশিং হ্যাশিং এর উপর। হ্যাশিং, আচ্ছা আচ্ছা, ওকে। সো আমি একটু ক্রস চেক করি যে লাস্ট কন্টেস্টের টপিক, মানে লাস্ট কন্টেস্টে যে প্রবলেমগুলো ছিল সেগুলোর মধ্যে কোনটা কোনটা আসলে ডিসকাস করার মতো। ব্যাচ বি, এটা কি তোমাদের লং কন্টেস্ট ছিল তোমাদের সাথে? তোমাদের তো ব্যাচ বি, রাইট? জি ভাই। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমাদের লাস্ট যে কন্টেস্টটা ছিল সেটা হচ্ছে একটা লং কন্টেস্ট হ্যাশিং এর উপর। ওকে, ফাইন। আমরা স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখো স্ক্রিনটা কি দেখা যায় কিনা এখন ক্লিয়ারলি? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমি একটা একটা প্রবলেম নিয়ে একটু কথা বলতে থাকি। অবশ্যই প্রবলেম ডিসকাশন তো অবশ্যই দরকার একটা ক্লাসে, সেটা করবো অবশ্যই। তোমাদের যদি কোনো প্রেফারেন্স থাকে যে ভাই এই প্রবলেমটা দিয়ে শুরু করেন, এরকম কোনো প্রবলেম, মানে যদি কোনোটা নিয়ে কথা বলতে চাও। ভাই সি নাম্বারটাতে টাইম লিমিট নিয়ে প্রবলেম হচ্ছে। সি নাম্বারটাতে টাইম লিমিট নিয়ে, আচ্ছা, সি নাম্বার প্রবলেমটা আমরা একবার দেখতে পারি। কি বলছে এখানে? এলয় দি বাইট ইজ হেল্পিং হিজ সান। আচ্ছা, ওয়েট, সি নাম্বার কে কে সলভ করছে এখন পর্যন্ত? এখানে তিনজন, ওকে। With the homework which consists on given one or more words, you should search in the dictionary which word contain the proper prefix of the word given. For example, set is a prefix of setter but also of setting. Now neither Eloy nor Marcus wants to search the word in the dictionary. Marcus will give you the words in the dictionary and the words to find the prefix of. Okay, acha. So বুঝছি কোনটা। You should make a program that given this output the list of words that contain as a prefix the word given. Marcus can make mistakes sometimes, so be careful. Marcus won't always be telling the real prefixes all the time. In addition, sometimes Marcus can repeat the same word. In this, the word should be treated as it was mentioned just one time. আচ্ছা, ওকে। সো এখানে যেটা আসলে করা লাগবে সেটা হচ্ছে যে সেট, লল, সেটার, সেটিং, সেটিংস, এটা আছে। সো সেট কোনটার কোনটার প্রপার প্রিফিক্স? সো তার মধ্যে সেটার আছে, সেটিং আছে, সেটিংস আছে, ওকে ফাইন। আর তারপর হচ্ছে হ্যাপি। হ্যাপির সাথে হ্যাপি অ্যাকচুয়ালি কারোই প্রপার প্রিফিক্স না, সো তার জন্য নো ম্যাচ। ওকে, তো এইখানে একটা ব্যাপার বলছে যে আমাদের the input will consist in an integer n, যেখানে n এর ভ্যালু হইতে পারে 25,000. next n lines will follow containing a single word. তো ওয়ার্ড গুলা লেন্থ 20। ভাই এটা কি 25,000 ধরবো না 25 ধরবো? এটা আসলে 25,000, মানে আমি নিজেও ফার্স্ট একটু কনফিউজড ছিলাম, বাট এটা আসলে 25,000, কারণ 25 হলে তো প্রবলেমটা একেবারে বলা যেতে পারে যে স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল হয়ে যায়, মানে এটার মধ্যে তখন করার আমি মতো। একেবারে শুরু থেকে আসলে অ্যারেটা 25 নিয়ে করতেছিলাম, তো 25 30 এরকম, মানে আমি খালি প্রবলেম বুঝতেছিলাম এখানে কি হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এটা জিজ্ঞেস করতে পারতা, জিজ্ঞেস করা যেত যে আসলে ইস্যুটা কই। আচ্ছা, প্যারা নেই, এটা আসলে 25,000। আর এরপরে কে এর ভ্যালু হচ্ছে 22,000। তো প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হইতে পারে হাইয়েস্ট 20, ম্যাক্সিমাম অফ 20 ক্যারেক্টার্স, অল লোয়ার কেস লেটার্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার থাকতে পারে। যাই হোক, তো এটাই হচ্ছে প্রবলেমের সবচেয়ে বড় হিন্ট, যে 20 ক্যারেক্টার একটা স্ট্রিং এর লেন্থ হাইয়েস্ট 20। তো একটা স্ট্রিং এর লেন্থ যদি 20 হয়, একটা স্ট্রিং এর জন্য তুমি প্রিফিক্স, মোট কয়টা প্রিফিক্স তুমি জেনারেট করতে পারবা? 20 ক্যারেক্টারের, মানে 20 লেন্থ যদি হয়, লেটস সে সেটার হচ্ছে একটা স্ট্রিং, তো এটার কতগুলা মানে প্রপার প্রিফিক্স আছে? সেটারের লেন্থ হচ্ছে 6, তাহলে প্রপার প্রিফিক্সের সংখ্যা কি 5 না? একটা হচ্ছে এস, একটা হচ্ছে এস ই, একটা হচ্ছে এস ই টি, একটা হচ্ছে এস ই ডাবল টি, তারপরে এস ই ডাবল টি ই, ডান। মানে সেটারের প্রপার প্রিফিক্স অ্যাকচুয়ালি সেটার নিজে হবে না, কারণ প্রপার প্রিফিক্স হচ্ছে যে অ্যাকচুয়াল স্ট্রিং এর সমান লেন্থেরটা প্রপার প্রিফিক্স না, ওটা শুধু প্রিফিক্স। ভাই প্রপার প্রিফিক্স মানে কি, মানে ওই সেট যে ওয়ার্ডটা ওটা যে কোনো পজিশনে থাকতে পারে নাকি হচ্ছে যে কোনো একটা ইয়েতে, মানে ফার্স্টের? অনেক সাউন্ড আসলো। আচ্ছা, বেসিক্যালি প্রিফিক্সের ডেফিনেশন তো হইতেছে যে একটা স্ট্রিং থেকে একটা সাবস্ট্রিং কেটে নিবা, কিন্তু শর্ত হইতেছে সাবস্ট্রিং এর মধ্যে অবশ্যই প্রথম ক্যারেক্টারটা থাকা লাগবে। এটা হচ্ছে প্রিফিক্সের ডেফিনেশন। তো প্রথম ক্যারেক্টার সহ যে কোনো সাবস্ট্রিং কে আসলে প্রিফিক্স বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, লেটস সে সেটার,
অ্যান্ড তাহলে এস, এসই, এসইটি, এসই ডাবল টি, এসই ডাবল টি ই, এরা হচ্ছে মানে টেকনিক্যালি বললে এরা হচ্ছে সবাই প্রিফিক্স, কিন্তু এই প্রথম 5টা হচ্ছে প্রপার প্রিফিক্স। প্রপার প্রিফিক্সে কখনো অ্যাকচুয়াল স্ট্রিংটা থাকে না। সবাইকে এবার ক্লিয়ার যে প্রপার প্রিফিক্স কোনটা? জি ভাই, আমার কোশ্চেনই ওটা ছিল আসলে, মানে যেই প্রিফিক্সটা আসলে দেওয়া থাকবে ওটা প্রথম থেকেই আসলে আমি ইয়ে করতে পারি। না আমি প্রথম, মানে মাঝখানে কোনো জায়গায় থাকতে পারে তো। না না না, মাঝখানে ওটা তো সাবস্ট্রিং হয়, ওটা প্রিফিক্স হয় না। প্রথম ক্যারেক্টারটা অলওয়েজই থাকবে এরকম সাবস্ট্রিং। সো একটা 20 লেন্থের যদি একটা স্ট্রিং হয়, তাহলে এখানে টোটাল নাম্বার অফ প্রপার প্রিফিক্স হইতে পারে 19টা। তো আমি জানি যে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য হাইয়েস্ট 19টা প্রপার প্রিফিক্স হয়তোবা জেনারেট হবে। সো টোটাল স্ট্রিং আছে হচ্ছে 25,000 আসতে পারে। তো তাহলে টোটাল নাম্বার অফ প্রিফিক্স কত হইতে পারে? 19। তো হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর জন্য প্রিফিক্স জেনারেট হবে এতগুলা প্রপার প্রিফিক্স, এবং তার সাথে গুণ হবে হচ্ছে 25,000 মানে এন। তো 19 ইন্টু এন কিন্তু খুব বেশি না, মানে 25,000কে তুমি 19কে আপাতত 20 ধরো ক্যালকুলেশনের সুবিধার জন্য, এবং এটাকে তুমি গুণ দিলা হচ্ছে 25,000 দিয়ে, তার মানে 10⁴ 10⁴, হ্যাঁ 10⁻³ সরি ভুল বলছি, 25,000 তো 2.5 ইন্টু 10⁴ হলে ঠিক আছে। সো এটা কিন্তু খুব বেশি না, লাইক 2.5 ইন্টু 2 ইন্টু 10⁵, মানে 5 ইন্টু 10⁵ এর মতো আসা উচিত ভুল না করলে। তো 5 ইন্টু 10⁵টা তোমার হচ্ছে স্ট্রিং, যেখানে একটা স্ট্রিং এর ম্যাক্সিমাম লেন্থ হইতে পারে 19। সো এবং এভারেজ কেসটাই ধরা উচিত, কারণ 19টা স্ট্রিং যে হইতেছে তার মধ্যে 1 লেন্থের স্ট্রিংও আছে, আবার 19 লেন্থের স্ট্রিংও আছে। সো এভারেজে ধরতে পারো প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হবে 10। তো 5 ইন্টু 10⁵টা স্ট্রিং, আর প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হচ্ছে 10। তাহলে মোট ক্যারেক্টার থাকে আমার 5 ইন্টু 10⁶টা ক্যারেক্টার। তার মানে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে একটা বড় স্ট্রিং আছে যার লেন্থ হচ্ছে 5 ইন্টু 10⁶, যেটা আসলে মেমোরিতেও ধরে এবং টাইমের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। সো তুমি একটা সহজ কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, প্রত্যেকটা ওয়ার্ড যে ইনপুট নিতেছো তার প্রত্যেকটা প্রপার প্রিফিক্স তুমি বের করো, বের করার পরে সেই প্রপার প্রিফিক্সের হ্যাশ ভ্যালুটা জেনারেট করো। সো তারপরে তুমি সেই হ্যাশ ভ্যালুর জন্য মানে হ্যাশ ভ্যালু গুলোকে আলাদা আলাদা ভাবে স্টোর করো। লেটস সে আমি এটাকে এইভাবে কাজটা করতেই পারি আচ্ছা ভাই, এখানে হ্যাশ ভ্যালু গুলা কি সেটে স্টোর করা এফিশিয়েন্ট হবে না ভেক্টরে স্টোর করা এফিশিয়েন্ট হবে? আমার মতে যেটা করা যায় যে এটার ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করা যাক। মানে আমার মাথায় অ্যান্সার আছে, বাট আমি চাইতেছি যে এটা ডিরেক্টলি মানে মুখে ওয়ান সলিউশন না দিয়ে একটু ডিসকাস করা যেতে পারে যে আমরা আসলে সেট ইউজ করাটা বেটার নাকি এখানে ভেক্টর ইউজ করাটা বেটার। টেকনিক্যালি আমাদের কি দরকার আসলে? লেটস সে আমাদের দরকার হচ্ছে যে সেট, লেটস আমাদের সবার ফার্স্টে সেট স্ট্রিংটা নিয়ে আমি কাজ করতেছি। সো এখানে কি হবে, এটার যতগুলা প্রপার প্রিফিক্স আছে সেগুলো আমি জেনারেট করব। সো একটা হচ্ছে এস, একটা হচ্ছে এসই। আমাদের আসলে দরকার যে এই এস এবং এই এসই এরা কোন স্ট্রিংটা থেকে আসছে। সো এরা হচ্ছে 0তম স্ট্রিং থেকে আসছে, মানে তাদের ইন্ডেক্সটা আমি চাইলে স্টোর করতে পারি। তাদের ইন্ডেক্স হচ্ছে 0। সো আমি যেটা করব এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে 1 মিনিট, হ্যাঁ আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে আমার কাছে একটা ভেক্টরের মতো কিছু একটা আছে যার কি হচ্ছে ম্যাপ, আর তার তোমার ভ্যালু হচ্ছে একটা ভেক্টর। সো আমি এই এস এর মধ্যে হচ্ছে পুশ করে রাখলাম 0। এখানে 0 হচ্ছে তার এন্ট্রি মানে ইন্ডেক্স। ওকে, তারপরে আমি যেটা করতে পারি যে তার যে আরেকটা প্রিফিক্স আসলো প্রপার প্রিফিক্স যেটা হচ্ছে এসি, সেখানেও 0 পুশ করে রাখলাম। 0 হচ্ছে তার ইন্ডেক্সটা। ওকে, সো তারপর হচ্ছে এল ও এল, লল। সো ললের ক্ষেত্রে তোমার হচ্ছে এল আসলো, তারপর এল ও আসলো। সো আমি এইচ এল এ স্টোর করে রাখলাম 1, এবং এইচ এল ও তে স্টোর করে রাখলাম এল ও, সরি ইন্ডেক্স স্টোর করা লাগবে 1। ওকে, সো এরপরের স্ট্রিংটা হচ্ছে সেটার সেটিংস। সো সেটার
এস, এস ই, এস ই টি, এস ই ডাবল টি এবং এস ই ডাবল টি ই। সো এস, এস ই, এস ই টি, এস ই ডাবল টি, এস ই ডাবল টি ই, এই 5টা প্রপার প্রিফিক্স আমি পাইলাম। সো এখন যেটা করব, আমি এই এস এর জন্য লেটস সে এই যে প্রথম এস যেটা, তার জন্য আমি এই এইচ অফ এস এখানে তার ইন্ডেক্সটা পুশ করে আসবো, তার ইন্ডেক্স হচ্ছে 2। ওকে, তারপর এসির জন্য আমি এখানে পুশ করে আসবো 2। তারপরে এস ই টি সেট, এটার জন্য আমি পুশ করে আসবো হচ্ছে 2। তারপরে এসি ডাবল টি, এটার জন্য পুশ করে আসবো ধরো 2, এবং তারপরে এইচ অফ এস ই ডাবল টি ই, এখানে পুশ করে আসবো হচ্ছে 2। সো আমি এর পরেরটা দেখাইলেই বুঝবা, যখন আমাদের কাছে সেটিং আসবে তখন আমাদের আসলে কি করা লাগবে, যে এস এর মধ্যে আমাদের পুশ হবে 3, তারপরে এস ই তে পুশ হবে 3, এস ই টি তে পুশ হবে 3, এস ই ডাবল টি তে পুশ হবে 3, তারপরে তোমার এস ই ডাবল টি আই এখানে পুশ হবে 3, আর বাকিটা একটু উপরে লিখি, এস ই ডাবল টি আই এন এখানে পুশ হবে 3। এবং আরেকটা হচ্ছে আমাদের আসে সেটিংস, তার মানে জাস্ট একটা এস অ্যাড হবে। তো আমি জাস্ট এস থেকে শুরু করি আর কি। এখানে 4, এখানে 4, এস ই টি এখানে 4, তারপরে এসি ডাবল টি এখানে 4, তারপরে এসি ডাবল টি আই এখানে 4, তারপরে এসি ডাবল টি আই এন এখানে 4, এবং লাস্ট অফ অল সেটিং যেটা, এটাতে একটা 4 যাবে। সো আমি ধরো সবগুলা স্ট্রিং এর জন্য এই লিস্টটা জেনারেট করলাম, এই লিস্টের সাইজ খুব বেশি হবে না। এখন তুমি যখন একটা কোয়েরি পাইলা, লেটস সে কোয়েরিটা হচ্ছে এসইটি সেট, সো সেটের বেলায় আমি জাস্ট দেখবো যে এই ভেক্টরটার কাছে আসবো, এই ভেক্টরটার কাছে আসার পরে এই ভেক্টরে কি কি আছে 2 3 4, সো 2 3 4 ইন্ডেক্সে যেই স্ট্রিং গুলো আছে সেগুলো প্রিন্ট করে দেবো, সেটার সেটিংস ডান। সো তুমি এখন জানো যে কোন কোন স্ট্রিং তোমার প্রিন্ট করা লাগবে, এবং সেটার জন্য ইন্ডেক্স গুলো স্টোর করলে বেটার। সো আমি যেহেতু এখন একটা ম্যাপ ইউজ করতেছি, মানে ইন্ডেক্স গুলো হচ্ছে ওই প্রপার প্রিফিক্সের একটা ম্যাপ, সো আমার আলাদাভাবে এখানে সেট ইউজ করার কোনো দরকার নাই। এবং ইন্ডেক্স গুলো যেহেতু অলওয়েজই ইউনিক, মানে তুমি কখনোই এক ইন্ডেক্স একের অধিকবার পাবা না, সো আলাদাভাবে এখানে সেট ইউজ করার কোনো দরকার নেই। তুমি জাস্ট এখানে একটা ভেক্টর ইউজ করতে পারো। তার মানে তোমার কোডটা এরকম হইতে পারে যে তুমি একটা আনঅর্ডার্ড ম্যাপ রাখলা, তার কিতে তুমি একটা ইন্টিজার ভ্যালু রাখলা অথবা লং লং রাখলা, ডিপেন্ড করে তুমি কিভাবে হ্যাশিং করতেছো, আর তার এগেনস্টে এলএল মানে লং লং আর কি, আর তার এগেনস্টে একটা ভেক্টর রাখলা। সো ভেক্টরটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিস্ট এখানে, যে আসলে ওই প্রপার প্রিফিক্সটা কোন কোন স্ট্রিং থেকে আসছে সেই স্ট্রিং গুলার ইন্ডেক্স গুলা সে স্টোর করবে। সো আমার মনে হয় এই অ্যাপ্রোচটাই বেটার, মানে মানে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল আর কি। আমি জানি না যে হ্যাশিং ছাড়া শুধুমাত্র কিতে শুধু স্ট্রিং রেখেও কি কাজটা করা যায় কিনা, আমি নিজে ট্রাই করি নাই, পাস করবে কিনা নট শিওর। সো তোমরা যদি কেউ ট্রাই করে থাকো বলতে পারো, তোমরা যারা সলভ করছো তারা কিভাবে সলভ করছো এটা, যে 3জন সলভ করছো, তোমাদের আইডিয়া কি ভাই সিমিলার ছিল? আসসালাম ভাই, ভাই আমি হ্যাশিং ছাড়াই অ্যাকসেপ্ট হয়ে গেছে, আচ্ছা নরমাল তাহলে আনঅর্ডার্ড ম্যাপে স্ট্রিং রেখে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু স্ট্রিং লেন্থ ছোট সেই কারণে আসলে খুব বেশি ইস্যু হয় নাই, এটা ইজিলি পাস করবে। তো গুড ওয়ে হচ্ছে তুমি চাইলে হ্যাশ করতে পারো, কিছুটা এফিশিয়েন্ট হওয়া উচিত। ভাই জি আমার কোশ্চেন ছিল। জি জি ভাই আমি হচ্ছে সলভ করছি এই একইভাবেই, জাস্ট লেক্সিকোগ্রাফিক্যালি যেহেতু আউটপুট দিতে বলছিল, তাই আমি প্রথমে ভাবছিলাম হ্যাশ ভ্যালু গুলাকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে রাখলে হবে, কিন্তু পরে খেয়াল করছি যে না, হ্যাশিং ভ্যালু গুলো আসলে সর্টেড থাকে না যদি আমি লেক্সিকোগ্রাফিক্যালি স্ট্রিং গুলোকে সর্ট করি, তাই আমি আবার ভেক্টর স্ট্রিং এ ইনপুট নিয়ে ওইটাকে সর্ট করতে হয়েছিল। আচ্ছা, বাট প্রবাবলি খুব বেশি টাইম লাগার কথা না, মানে ওটাতে তো একসেপ্টেড হওয়া উচিত। হ্যাঁ, লেক্সিওগ্রাফিক্যালি অর্ডার যদি হয় হ্যাঁ তাহলে আসলে খুব বেশি আমি আলটিমেটলি চাচ্ছিলাম যে হ্যাশ ভ্যালুটাকে কি কোনোভাবে ইউজ করা যায় এই ক্ষেত্রে লেক্সিকোগ্রাফিক অর্ডারে। না আসলে আমরা যেহেতু মানে ভ্যালুগুলা বড় হইতেছে প্যারালালি, আমরা যখন হ্যাশ করতেছি বড় বড় স্ট্রিং এর জন্য, বাট এট দ্য সেম টাইম আমরা ভ্যালুগুলা মডও করতেছি। আমরা যদি মড না করি, আনসাইন্ড লং লং ইউজ করি, স্টিল এটা 2^64 দিয়ে মড হইতেছে। তো যখনই একটা ভ্যালু মড হয় সে তার এই অর্ডারের প্রপার্টিটা হারায়, যে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। স্টিল বাইনারি সার্চ করে করা যায়, বাট লেস এফিশিয়েন্ট, মানে ওইটা আসলে করাটা বুদ্ধিমানের কাজ না। কিন্তু আমরা চাইলে
মানে কোনো একটা ভাবে হ্যান্ডেল করতেই পারি। আচ্ছা, একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে ইনপুট স্ট্রিং গুলা এগুলাকে যদি শুরুতে সর্ট করে নেওয়া যায় এবং তারপর সেই অনুযায়ী কাজ করা যায়, তাহলে কি আলাদাভাবে পরে আর আউটপুট গুলো সর্ট করার দরকার আছে? লেটস সে এটাই করছি, ইনপুট স্ট্রিং এ সর্ট করছি। হ্যাঁ, এটা করলে আলাদাভাবে কিন্তু মানে এটা করার পরে বাদ বাকি কাজটা আমার মতো করলে কিন্তু আর ঝামেলা হওয়ার কথা না। সো ইনপুটে যে স্ট্রিং গুলো আমরা নিতেছি সেগুলো নেয়ার পরে সেগুলো যদি আমরা লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করে রাখি তাহলে পরে আর কিছু করা লাগবে না আসলে। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা তো আমরা দেখলাম সলিউশন। সো কোড আমরা চাইলে ক্লাস শেষে আলাদাভাবে হচ্ছে শেয়ার করে দিব না। আমার যেসব কোড এখানে করা আছে আমি প্রবাবলি এই প্রবলেমটার হচ্ছে সলিউশন কোড আমি লিখছিলাম, বাট মেবি অন্য কোনো ডিফারেন্ট আইডিতে আছে, খুঁজে বের করা লাগবে আর কি। আচ্ছা, সো নেক্সটে কোনো প্রবলেম নিয়ে যদি কেউ কথা বলতে চাও বা কোনো প্রশ্ন থাকলে। এই জি নাম্বারটা, জি নাম্বার, ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েসে কি বলছে তো একটু পড়ে নিয়ে ভাই লংগেস্ট কমন সাবস্ট্রিংটা বের করতে হবে। লংগেস্ট কমন সাবস্ট্রিং, আচ্ছা, ওকে ওকে। এই প্রবলেমটা ডি নাম্বারের সাথে অনেক সিমিলারিটি পেয়েছিলাম, কিন্তু একই ওয়েতে সলভ করতে পারি নাই, যেহেতু কনস্ট্রেন্ট এটা বড় ছিল। ভাই এটা বাইনারি সার্চ আর হ্যাশিং প্লাস হ্যাশিং। বাইনারি সার্চ প্লাস হ্যাশিং, ওকে। আমার মাথায় অন্য কিছু ঘুরতেছে অ্যাকচুয়ালি, মানে লংগেস্ট কমন সাবস্ট্রিং এর জন্য প্রবাবলি কেএমপি ইউজ করা যায়, ওএন টাইমে সলভেবল, বাট আমি একটু চিন্তা করতেছি, আমাকে একটু 2 মিনিট ভাবতে দাও যে মানে বাইনারি সার্চ প্লাস হ্যাশিং এর যে সলিউশনটা সেটা তো ওয়েল নোন এবং এলিগেন্ট একটা সলিউশন, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা মানে টাইম কমপ্লেক্সিটি এন লগ এন, বাট আরেকটা সলিউশন আছে যেটা ও অফ এন টাইমে রান হয়, বাট আমার একটু মনে করা লাগবে। লেটস আমি একটা এক্সাম্পল নিয়ে কাজ করলে হয়তো বা সেটা খুব ইজিলি বের হবে। ধরো একটা স্ট্রিং হচ্ছে আটলান্টা এবং আরেকটা স্ট্রিং হচ্ছে কি ধরা যায় যে ডাব্লিউ ল্যান এন্ড একটা দিলাম কে। সো এদের মধ্যে লংগেস্ট কমন সাবস্ট্রিং হচ্ছে ল্যান। সো এই ল্যান কি সামহাও বের করা যায় কিনা। ওকে, আমি একটু চিন্তা করি 2 মিনিট। মানে একটা 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 খুব ইজিয়ার সলিউশন হচ্ছে বাইনারি সার্চ, এটা ঠিক আছে, বাট আমি ভাবতেছি যে বাইনারি সার্চ ছাড়া কি কোনোভাবে করা যায় কিনা। ওকে, আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কি কেউ এটা বাইনারি সার্চ ছাড়া করছো, এরকম কেউ কি আছো? এনিওয়ান? ভাই মনে হয় নেই। ওকে ওকে, সো তাহলে বাইনারি সার্চের সলিউশনটা ডিসকাস করা যায় যে আসলে বাইনারি সার্চ দিয়ে আমরা এই কাজটা কেমনে করতে পারি। আমি মনে পড়লে আমি অবশ্যই বলবো যে এটার একটা আসলে কেএমপি সলিউশনও থাকা উচিত আমার মনে হইতেছে, যদি না থাকে সেটা আমি পরে আলাদাভাবে তোমাদের জানাবো। সো বাইনারি সার্চের সলিউশনটা কিরকম হইতে পারে, আমরা আসলে বাইনারি সার্চটা করব কিসের উপর, এটা কি বলতে পারবো? ভাই আমাদের আজকে কেএমপি হওয়ার কথা ছিল, ক্লাস কি হবে না না পরে হবে? কেএমপি নিয়ে কি তোমাদের সাথে কথা, ক্লাস তো হওয়ার কথা প্রবাবলি কেএমপি নিয়ে, তোমাদের কি না ক্লাস ভাই, হয়? হয় নাই। ওকে, আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো প্রবলেম না, যেহেতু আমি এখন মডিউল গুলা নিব। সো আমি তাহলে হচ্ছে মেবি কোনো মিসকমিউনিকেশন হয়েছে অন্য ইনস্ট্রাক্টরের সাথে, আমি এটা তাহলে নেক্সট ক্লাসে নিয়ে নিব, কোনো সমস্যা নাই। মানে কেএমপিটা মানে এটা আসলে প্রবাবলি 1 ঘন্টা, 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট টাইম পাইলে কেএমপিটা একদম ফুল আলোচনা করা কমপ্লিট করা শেষ হবে, এবং তারপর আমি রিলেটেড প্রবলেম গুলো নিয়ে কথা বলবো। ওকে ফাইন, যেহেতু কেএমপি নিয়ে কথা বলি নাই আমি, সো আমি কেএমপির দিকে এমনিতেও যাবো না এখন। তাইলে আমি ভাবছিলাম যে মেবি কেএমপি নিয়ে কথা হয়েছে। ওকে ফাইন, থ্যাংক ইউ ভাই। এই প্রবলেমটা এক্সপ্লেইন করে কি কেএমপি দেখানো যায়? না, আসলে এই প্রবলেমটা মানে কেএমপির যেই মানে জেনারেল অ্যাপ্লিকেশন গুলা যেখানে হয় তার থেকে এটা আসলে একটু ডিফারেন্ট, মানে খুব একটা মানে ইনটুইটিভ না আর কি, যে জাস্ট কেউ যদি কেএমপি শিখে সেইখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড এই প্রবলেমের সলিউশন তার মাথায় আসবে না।
মানে একটু একটু ঝামেলা করা লাগে, তারপর দেখা যায় একটা প্যাটার্ন আসে, তারপর সেখান থেকে একটা কাজ করতে হয়। সো স্ট্রেট ফরওয়ার্ড কেএমপির সাথে এটা সম্পর্ক নাই, বাট আমি অবশ্যই কেএমপি নিয়ে আলোচনা করার পর আমি এই প্রবলেমটা নিয়ে চেষ্টা করবো যে এটা কি কেএমপি দিয়ে সলভ করা যায় কিনা। আমি ঠিক শিওর না আর কি, বাট আমার মনে হয়েছে যে মেবি করা যাইতে পারে। বাট বাইনারি সার্চের সলিউশনটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড আর কি। আচ্ছা, সো বাইনারি সার্চের সলিউশনটা যেটা বলে যে আমরা আসলে বাইনারি সার্চটা করব স্ট্রিং এর লেন্থের উপর। আমরা বাইনারি সার্চটা করব হচ্ছে স্ট্রিং এর লেন্থের উপর, যে লেটস সে আমাদের কমন সাবস্ট্রিং এর লেন্থ হচ্ছে এখানে কত আছে, 1 2 3 4 5 6 7, প্রথমটার লেন্থ হচ্ছে 7। সো লেন্থ অফ, মানে এইভাবে না, এটাকে আসলে এইভাবে দেই, লেন্থ অফ 7 হচ্ছে, লেন্থ অফ এস হচ্ছে 7, আর লেন্থ অফ পি হচ্ছে 5। তাহলে আমি এটা বলতে পারি যে অ্যাটলিস্ট মানে মানে অ্যাট মোস্ট আমাদের কমন সাবস্ট্রিং এর লেন্থ হইতে পারে 5, তার থেকে বেশি কখনো হবে না। সো আমি লো ধরি হচ্ছে 1, লো ধরি 0 কারণ কোনো ম্যাচিং নাও থাকতে পারে, আর হাই ধরি হচ্ছে লেটস সে 5। সো এখন আমার প্রথম টার্গেটটা থাকবে, আমি বাইনারি সার্চ আগে না করি, আগে 0 থেকে 5 পর্যন্ত প্রত্যেকের জন্য সিনারিওটা দেখি কি ঘটে। সো লেটস অ্যাজিউম যে আমাদের কমন সাবস্ট্রিং এর লেন্থ হচ্ছে 5। তো আমরা এখন কি করব? তো 5 যদি হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই যে কোনো একটা স্ট্রিং এর ধরো 5 লেন্থের জন্য, আচ্ছা প্রবাবলি তোমাদের এখানে তোমরা বাইনারি সার্চ করার আগে হ্যাশিং ভ্যালু গুলাকে সর্ট করে নিছিলা, ব্যাপারটা কিরকম ছিল? হ্যাশিং ভ্যালু গুলাকে কি তোমরা কেউ সর্ট করছিলা, নাকি এটা ছাড়া তোমাদের ইমপ্লিমেন্টেশন গুলা কিরকম ছিল? আমার সাথে চাইলে শেয়ার করতে পারো এনিওয়ান। আচ্ছা, ওকে, প্রবলেম নাই। সো আমাদের মেন কাজ হচ্ছে যে ধরো প্রথমে আমরা 5 লেন্থের জন্য খোঁজার চেষ্টা করব যে 5 লেন্থে তাদের এক্সাক্ট 5 লেন্থ, 5-এর থেকে বড় ছোট না, এক্সাক্ট 5 লেন্থে কি কোনো কমন সাবস্ট্রিং আছে কিনা। এটার অ্যান্সার কি হবে? আমাদের কি এখানে আমরা কোনো কমন সাবস্ট্রিং পাইতেছি? মানে এটা ভুলে যাও যে আমরা কিভাবে বের না। করবো সেটা আসলে আমাদের আপাতত কনসার্ন না। আমরা ধরে নিতেছি যে আমরা সামহাউ কোনো একটা ওয়েতে বের করতে পারবো, এবং সেটা ও অফ এন টাইমও যদি হয়, এটা আমাদের জন্য খুব একটা প্রবলেম না। আচ্ছা, সো প্রথমত আমরা আসলে এখান থেকে সেটা 5 লেন্থের কাউকে বের করতে পারবো না। সো আমি এখানে লেন্থ গুলো হচ্ছে উপরে লিখতেছি 0 1 2 3 4 5, এবং 5-এর জন্য এটা অ্যাকচুয়ালি পসিবল না। সেম আমরা কি সেম কাজটা আসলে 4-এর জন্য করতে পারি কিনা, মানে লেন্থ যদি কখনো 4 হয়, আমরা কি 4 লেন্থের কোনো সাবস্ট্রিং বের করতে পারবো কিনা যেটা কমন? এটা কি ডুয়েবল কিনা? না ভাই। রাইট, এটাও আসলে আমরা এখান থেকে করতে পারবো না। ওকে, সো 3 লেন্থের এটা কি পসিবল কিনা? আচ্ছা, আমি আসলে 0 থেকে আসি, এটা ভালো হয়। সো 0 লেন্থের ক্ষেত্রে এটা আসলে অলওয়েজই পসিবল, কারণ মানে আমরা আসলে কোনো স্ট্রিং এ পিক করবো না, সেই ক্ষেত্রে সেই দিক থেকে চিন্তা করলে এটা অলওয়েজই পসিবল আর কি। আমরা কি এক লেন্থের কোনো কমন সাবস্ট্রিং পাই কিনা দুইটা থেকে? এ পাওয়া যায়, এল পাওয়া যায়, আর এন পাওয়া যায়। রাইট, এ এল এন যে কোনো একটা আমরা নিলেই কিন্তু আমাদের ম্যাচ করতেছে। 2-এর ক্ষেত্রে? 2-এর ক্ষেত্রেও পসিবল। 2-এর ক্ষেত্রে পসিবল, ওকে ফাইন। অ্যান্ড 3-এর ক্ষেত্রে সম্ভব, কারণ 3ই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তোমরা একটা জিনিস কিন্তু ভালোভাবে খেয়াল করতেছো যে এখানে একটা বাইনারি প্রপার্টি আছে, যে সবগুলা পজিটিভ, মানে সবগুলা সবুজ কালারের যে সাইন সেগুলো সব এক পাশে, এবং রেড কালারের সাইন গুলো এক পাশে। সো আমাদের টার্গেট হচ্ছে সবুজ কালারের যে সাইনটা তার রাইট মোস্ট ইন্ডেক্স সেটা কত সেটা খুঁজে বের করা, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে বাইনারি সার্চের পিছনে ইনটিউশনটা, যে আমরা কেন বাইনারি সার্চ করতে পারবো। এরপর আমরা যদি ধরে নেই যে এদের দুইটা স্ট্রিং এস এবং পি, তাদের মধ্যে যে কমন সাবস্ট্রিংটা তার লেন্থ হচ্ছে লেটস সে এম, মানে মিডলটা আর কি, মিডল কোয়েরি, আমরা তো কোয়েরিতে প্রত্যেকবার মিডলটাই পাঠাবো। সো এম লেন্থের কোনো কমন সাবস্ট্রিং কি দুইটা স্ট্রিং এর মধ্যে মানে এক্সিস্ট করে কিনা সেটা ইজিলি বের করা যায় কিভাবে? তোমরা যে কোনো ব্রুট ফোর্স হয়ে ভাবতে পারো, মানে সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, কেউ বলতে পারবা এটা কিভাবে করা যেতে পারে? এনিওয়ান? দুটো ফর লুপের মাধ্যমে। কিভাবে করা যায় এটা তো মাথায় রাখা লাগবে। টাইম মনে হয়। হ্যাঁ, এন স্কোয়ার করা যাবে না, আমাদের একটু
অফ এন টাইমের কোনো কিছু চিন্তা করা লাগবে যে দুইটা স্ট্রিং এর মধ্যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যে দুইটা দুইটা ইন্ডেক্স রাখবো এম ডিফারেন্সের, তারপর ওই দুইটা ইন্ডেক্স মানে ওই দুইটা ইন্ডেক্সের মাঝখানে ইটারেট করতে হবে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদাভাবে ম্যাচ করে যে কয়টা মিল দিছে, তারপর পুরো এমটা ইন্ডেক্সকে রাইট শিফট করবো, মানে জাস্ট লাস্টেরটা বাড়াবো আর লেফট মোস্টটাকে হ্যাঁ দুইটাকে বাড়াবো। তো এভাবে করে রাইটে শিফট হতে থাকবে দুইটা ইন্ডেক্স একসাথে। আচ্ছা, ওয়ান কাইন্ড অফ স্লাইডিং উইন্ডো, মানে ব্যাপারটা কিরকম যে আমরা অ্যাটলান্টা স্ট্রিংটা ফার্স্টে নিলাম এবং তারপর হচ্ছে WLANK এটা নিলাম, এবং আমরা আসলে দুইটা মানে পয়েন্টার বা বলা যেতে পারে আমরা ইন্ডেক্স এইভাবে হচ্ছে পয়েন্ট করবো, রাইট? এটা কি আইডিয়া? জি ভাই। আরেকটা মানে যদি মনে করেন 3 ডিফারেন্স নেই তাহলে অ্যাটলান্টার মধ্যে এল এ আরেকটা পয়েন্টার থাকবে বা আরেকটা ইন্ডেক্স থাকবে। অ্যাটলান্টার এল এর মধ্যে আমাদের এল এর মধ্যে নাকি এ এর মধ্যে কোনটায় পড়বে? মানে একটা এ তে আর একটা এল এ, একটা এ তে আর একটা এল এ। ওকে, এ থেকে এল এর মধ্যে ইটারেট করে কম্পেয়ার করব, এরকম আর কিছু একটা। আচ্ছা, এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে এই 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 অ্যাপ্রোচটার? মনে হচ্ছে লেন্থ অফ স্ট্রিং ইনটু এন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ এন স্কোয়ার বলা যায়, বাট হ্যাঁ এটা একটা মানে অ্যাপ্রোচটা খারাপ না, অ্যাপ্রোচের দিক থেকে এটা ভালো, কিন্তু আমার মনে হয় টাইম একটু বেশি লাগবে। সো ডিফারেন্ট কোনো কিছু কি ভাবা যায় কিনা, মানে হ্যাশিং এর মাধ্যমে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি কিনা? এনিওয়ান? হ্যাঁ এটাই তো। আমরা আসলে এই কাজটা কিভাবে করতে পারি, লাইক আমাদের কাছে হচ্ছে আমি প্রবলেমটা আরেকবার একটু বলে দেই, তোমাদের সাথে ডিসকাস করি যে আমাদের আসলে কি করতে হবে। সো দুইটা স্ট্রিং আমাদের কাছে আছে, অ্যাটলান্টা অ্যান্ড লেটস সে WLANK, অ্যান্ড আমাদের কাছে বলা হয়েছে যে এইখানে যেই তোমার দুইটা স্ট্রিং এর মধ্যে যেটা কমন সাবস্ট্রিং তার লেন্থ হচ্ছে আপাতত ধরো 2, আচ্ছা আচ্ছা আপাতত ধরো 3। সো এটা কি ট্রু কিনা, মানে 3 লেন্থের কোনো কমন সাবস্ট্রিং কি এই দুইটার মধ্যে এক্সিস্ট করে কিনা সেটা আমরা কিভাবে বের করতে পারি? সবচেয়ে ইজি ওয়ে কি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দুইটা স্ট্রিং এর জন্যই আমরা হ্যাশ টেবিলটা প্রি কম্পিউট করতে পারি, অ্যাটলান্টার জন্য এবং WLANK এর জন্য। এইবার আমরা একটা সহজ কাজ করতে পারি, ওয়ান কাইন্ড অফ ব্রুট ফোর্স, কিন্তু দেখো যে 3 লেন্থের যত স্ট্রিং আছে সবগুলো আমরা এখান থেকে বের করতে পারি। 3 লেন্থের যত স্ট্রিং তাদের যে হ্যাশ ভ্যালুটা, এটা কিন্তু আমাদের হচ্ছে প্রাইম কনসার্ন। সো 3 লেন্থের যত স্ট্রিং আছে সেগুলো আমরা একটু বের করি, দেখি যে ATL মানে তাদের ইকুইভ্যালেন্ট হ্যাশ ভ্যালুটা আর কি, তারপর TLA, তারপরে LAN, তারপরে হচ্ছে ANT, তারপর হচ্ছে তোমার NTA, এগুলা ধরো আমার কাছে বের করা আছে। এখন আমার কাজ হবে যে আমরা এখন যে আমাদের সেকেন্ড স্ট্রিংটা আছে তার উপর ইটারেশন চালাবো এবং তার উইন্ডো লেন্থ হবে 3। সো সবার ফার্স্টে চেক করবো WLA। সো WLA কি আমার এই লেফট সাইডে কোথাও এক্সিস্ট করে কিনা? এক্সিস্ট করে? WLA করে না। সো WLA কিন্তু কোনো কমন সাবস্ট্রিং না। ওকে, তারপরে হচ্ছে LAN। তুমি দেখো এই LAN তোমার বাম পাশের কোনো স্ট্রিং এর সাথে কি ম্যাচ করে? এই স্ট্রিংটার সাথে ম্যাচ করে, তার মানে LAN কমন সাবস্ট্রিং হিসেবে দুইটা স্ট্রিং এর মধ্যেই আছে। সো তোমার বুলিয়ান ফাংশনটা এই কেসে ট্রু রিটার্ন করবে। সো এই সোজা অ্যাপ্রোচটাতে কিন্তু আমরা আগাইতে পারতাম। অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে প্রথম স্ট্রিংটা আছে, সেই প্রথম স্ট্রিংটার ক্ষেত্রে ধরো এখানে আমাদের তো লেন্থ হচ্ছে 3। সো 3 লেন্থের যতগুলা তোমার সাবস্ট্রিং আছে তাদের সবার হ্যাশ ভ্যালুগুলো বের করে তুমি একটা আনঅর্ডার্ড সেটের মধ্যে রেখে দিতে পারো। তারপরে কাজ হবে যে তুমি সেকেন্ড স্ট্রিংটার জন্য আলাদাভাবে কোনো মানে প্রত্যেকটা হ্যাশ ভ্যালু বের করার দরকার নাই, তুমি একটা 3 সাইজের উইন্ডো চালাও এবং প্রতিবার এই 3 সাইজের উইন্ডোর থেকে যে সাবস্ট্রিংটা আসে সেই সাবস্ট্রিংটার হ্যাশ ভ্যালুটা বের করে দেখো। এটা যদি তোমার প্রথম স্ট্রিং এর যে আনঅর্ডার সেটটা ছিল, যেটা আসলে 3 লেন্থের সবগুলা সাবস্ট্রিং হোল্ড করতেছে, তার মধ্যে কোথাও যদি তুমি দেখো যে ভ্যালুটা অ্যাকচুয়ালি অকার করতেছে, তাহলে তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ 3 লেন্থের একটা কমন সাবস্ট্রিং এখানে এক্সিস্ট করে। সো
এটা ও অফ এন প্লাস এম টাইমে কাজ করবে, যেখানে এন হচ্ছে প্রথম স্ট্রিং এর লেন্থ এবং এম হচ্ছে দ্বিতীয় স্ট্রিং এর লেন্থ, এবং তুমি এই কাজটা লগ এন বার করবা। সো লগ লগ এন, যেখানে এন এর ভ্যালু হচ্ছে লগ অফ মিনিমাম অফ এন কমা এম, কারণ দুইটা স্ট্রিং এর মধ্যে যার লেন্থ মিনিমাম। সো টেকনিক্যালি চিন্তা করলে যদি এন হয় তোমার এস এর লেন্থ এবং এম হয় তোমার পি এর লেন্থ, তাহলে টোটাল ওভারঅল টাইম কমপ্লেক্সিটি হয় ও অফ এন প্লাস এম ইন্টু লগ অফ মিনিমাম অফ এন কমা এম। সো এই টাইমে তুমি পুরো প্রবলেমটা সলভ করতে পারবা। তো এখানে প্রত্যেকের স্ট্রিং লেন্থ কত দেয়া আছে? এন প্লাস এম এর ব্যাপারটা একবার একটু বলবেন। প্রথম এন প্লাস এম যেটা, সেটা জি ভাই। আচ্ছা, ওকে। সো টেকনিক্যালি যদি চিন্তা করি, আমাকে প্রথম স্ট্রিংটার জন্য প্রথমে তো আমাদের একটা প্রি কম্পিউটেশন চালাইতে হবে, যে প্রত্যেকটা সাবস্ট্রিং এর হ্যাশ ভ্যালু আমাকে বের করা লাগবে। সো এখানে ওর্স্ট কেসে আমার ও অফ এন টাইম যাবে যদি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা চিন্তা করি আসলে। আর এরপরে আমাকে আবার এই স্ট্রিং এর উপর আরেকটা সিমিলার লুপ চালাইতে হবে, আলাদা, দুইজন ইন্ডিপেন্ডেন্ট। সো এটার কাজ যখন শেষ হবে, আমরা তখন এম সাইজের আরেকটা লুপ চালাবো, যেটা দিয়ে আমরা বের করব যে এই সেকেন্ড স্ট্রিংটার কোনো স্পেসিফিক লেন্থের সাবস্ট্রিং কি উপরের স্ট্রিং এ কোথাও অকার করে কিনা, সেই কাজটা আমরা একটা আনঅর্ডার সেট দিয়ে করতে পারি। সো এই কারণে এই ওভারঅল কাজটাই আসলে এন প্লাস এম পরিমাণ টাইম লাগতেছে। সো ওইখান থেকে এন প্লাস এম আসে। এই তো এটাই, মানে আমরা ফার্স্ট একটা লুপ চালাবো হচ্ছে এরকম, i ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখানে আমরা কিছু হ্যাশ ভ্যালু জেনারেট করব, সেটের মধ্যে পুশ করব, ইনসার্ট করব। তারপর আরেকটা লুপ চলবে হচ্ছে i ইকুয়ালস টু 0 আর m মাইনাস 1 পর্যন্ত। সো ওভারঅল যোগ দিলে হচ্ছে n প্লাস m আসে, এরকম। বুঝতে পারছি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। তো এখন তো প্রবাবলি প্রবলেমটা সলভ করা যাবে। আমি শিওর না যে এটা কেএমপি দিয়ে সলভ করা যায় কিনা, বাট আমার কাছে মনে হইতেছে, বাট আমি শিওর হয়ে হচ্ছে তোমাদের বলবো। বাট বাইনারি সার্চের সলিউশনটা হচ্ছে এরকম, তোমরা বাইনারি সার্চের সলিউশনটা ট্রাই করো ফার্স্টে, যারা কেএমপি আগে করছো। আমরা কেএমপির ক্লাস করার পরে আমরা তখন ডিসিশন নিব যে আমরা এটা কি কেএমপি দিয়ে সলভ করতে পারবো কিনা। বাট কনস্ট্রেন্ট যেরকম দেখা যাইতেছে আসলে দরকার নাই, মানে বাইনারি সার্চ গুড এনাফ। ওকে, প্রবলেম ডি কি ছিল? প্রবলেম ডি তে প্রবাবলি লেন্থ ছোট ছিল, সেই কারণে ব্রুট ফোর্স পাস করার কথা। সো যারা জি সলভ করছো তারা প্রবাবলি সেম কোর্স সাবমিট করে ডি তেও এসি পাইছো, প্রবাবলি এরকম কেউ করছো? ভাই ডিতে হচ্ছে প্রবলেম, ডিতে যতগুলো কম্বিনেশন আছে সব প্রিন্ট করা লাগবে ওই লেন্থে। ও আর আচ্ছা জিতে বলেছিল যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি যদি সবার ফার্স্টে লেন্থটা বের করতে পারি, যে আমাদের লংগেস্ট কমন সাবস্ট্রিং এর লেন্থ কত, সো লেন্থ বের করার পরে আমরা বেসিক্যালি এখন শিওর যে ওকে হ্যাঁ, প্রবলেম তো সিমিলার। কারণ যেটা হয় যে আমরা যেখানে বুলিয়ান ফাংশনটা রাখতেছিলাম যে একটা স্পেসিফিক লেন্থের কমন সাবস্ট্রিং কি এক্সিস্ট করে কিনা, ওরকমই আরেকটা ফাংশন বানাবো। সে যেটা করবে যে প্রতিবার এই যে ধরো ল্যান্ড ম্যাচ করলো, আমি আর ফার্দার আগাইলাম না, এখানে কিন্তু আমি বলে দিতেছি যে ট্রু। বাট এখন এই কাজটা না করে হচ্ছে প্রত্যেকটা, এরপরে আমি ফার্দার আরো সামনে আগায় যাব, যতগুলো আসে সবগুলাকে স্টোর করে হচ্ছে রিটার্ন করব, এই টাইপের কিছুই তো, রাইট? মানে প্রবাবলি সব, এরকম। হ্যাঁ মানে যতগুলা আসে সবগুলাকে আমার কালেক্ট করা লাগবে। সো ফাইনালি এটা একটা গ্লোবাল কোন একটা ভেক্টর অফ স্ট্রিং এ রাখা যেতে পারে, তো সেগুলো পরে প্রিন্ট করে দেওয়া যেতে পারে, মানে অনেক অ্যাপ্রোচই করা যাবে। ওকে, স্টিল সিমিলার, মানে কারণ অ্যান্সার হাইয়েস্ট কতগুলো হইতে পারে, যে তোমার কমন সাবস্ট্রিং এর লেন্থ যদি 1 হয় তাইলে বলা যেতে পারে এন সংখ্যক হইতে পারে। হ্যাঁ, সো এবং এটাও ইন্ডিভিজুয়াল, কারোর সাথে নেস্টেড ডিপেন্ডেন্সি নাই। তো এখানেও যদি স্ট্রিং লেন্থ 10⁵ হইতো তাইলেও আসলে খুব বেশি একটা প্রবলেম হইতো না। সো হ্যাঁ ঠিক আছে, স্ট্রিং লেন্থটা আসলে বেশি ছোট, 300, তো এটা আসলে খুব বেশি ছোট, প্রবাবলি 3 লাখ দিলে বা 30,000 দিলেও কিছুটা কম্পিটিং হইতো। এনিওয়ে, সো আর কোনো প্রবলেম নিয়ে যদি কেউ কোনো কথা বলতে চাও? হ্যাঁ, আমরা আসলে প্রবলেম সলভিং, আমরা পোস্ট কন্টেস্ট ডিসকাশনটার উপরও ভালো জোর দিতেছি এখন থেকে। সো অবশ্যই প্রবলেম ডিসকাশন সেশন থাকবেই আমাদের। সো নেক্সট কোনো প্রবলেম নিয়ে যদি কথা বলতে চাও?
ভাই এফ। এফ নাম্বার প্যালিন্ড্রোম ডিগ্রি। ওকে, এখানে কি বলছি একটু পড়ালেখা করি আমি, মানে এত আগের প্রবলেম যে আমি ভুলেও গেছি যে প্রবলেমগুলো আসলে কি ছিল, মেবি একটু দেখা লাগবে। স্ট্রিং এস অফ লেন্থ এন ইজ কল্ড কে প্যালিন্ড্রোম। S of length n is called k palindrome. Okay, if it is a palindrome itself and its prefix and suffix of length n by 2 seal are k minus 1 palindromes. আচ্ছা, okay. By definition, any string এটা মেবি স্বাক্ষর এড করছে প্রবলেমটা। ওকে, by definition any string is zero palindrome. Okay. Okay, let's call the palindrome degree of string s such a maximum number k for which s is k palindrome. For example, ABA has degree equals to 3. Acha, you are given a string. Your task is to find the sum of the palindrome degrees of all its prefix. Acha. Okay, so ABCA, ABA, ABA, C, ABA. Okay. ABA, C, ABA, এটার জন্য অ্যান্সার আসলো 6। সো আমার প্রবলেমে কি বলছে? প্রবলেমে বলছে যে string s of length n is called k palindrome if it is okay fine. সো আমাকে কেউ বলতে পারবা যে এটার জন্য আউটপুট 6 কিভাবে আসে? মেবি প্রবাবলি প্রবলেমটা লাস্টের দিকে হচ্ছে অন্য কোনো ইনস্ট্রাক্টর অ্যাড করছে। সো আমার আসলে প্রবলেমটা সম্পর্কে আইডিয়া নাই। সো ডেসক্রিপশনটা তাড়াতাড়ি আমরা করতে পারলে হয়তো বা 9টার মধ্যে ডিসকাশন শেষ করে আমরা নাম্বার থিওরির কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতে পারি। আমাকে একটু কুইকলি কেউ প্রবলেম ডেসক্রিপশনটা বুঝাই দিবা, লাইক এই ইনপুটের জন্য আউটপুট কেন 6 আসে? যারা সলভ করছো প্রবাবলি কয়েকজন এটা সলভ করছো, একজন সলভ করছো। ওকে, হ্যাঁ, আদারওয়াইজ আমাকে একটু সময় নিয়ে হয়তো বা দেখে ডেসক্রিপশনটা বুঝা লাগবে যে এখানে আসলে কি বলছে। n by 2 আর k minus 1 palindromes. Okay, সো আমার স্ট্রিংটা হচ্ছে ABA, C, ABA, and আমি এটাকে k palindrome বলবো যদি and its prefix and suffix of length n by 2. সো ABA হচ্ছে তার প্রিফিক্স আর এই ABA হচ্ছে তার সাফিক্স এবং তাদের লেন্থ হতে হবে n by 2. সো তার লেন্থ হচ্ছে 7, 7কে 2 দিয়ে ভাগ দিলে 3, সো এটার ক্ষেত্রে আসবে এরকম। হ্যাঁ, ঠিক আছে। আর k মাইনাস and its prefix আর k minus 1 palindromes. আচ্ছা, সো এদেরকে বলতেছে k minus 1 palindrome. if it is a palindrome itself, হ্যাঁ, ABA, C, ABA একটা প্যালিন্ড্রোম। আমরা এটাকে পাশাপাশি রাখতে পারি। আসলে প্রবলেমটা বোঝার চেষ্টা করতেছে, আমার জন্য প্রবলেমটা নতুন। সো string s of length n is called k palindrome. Let's say আমরা এটাকে k palindrome হিসেবে চিন্তা করতেছি। Let's say just so if it is a palindrome itself, so হ্যাঁ, এটা একটা palindrome and its prefix and suffix of length n by 2 are k minus 1 palindrome. Okay, so ওর এখানে n এর ভ্যালু হচ্ছে তার লেন্থ। সো লেন্থ হচ্ছে 7, তাহলে 7কে 2 দিয়ে ভাগ করার পরে যদি ফ্লোর করি 3 আসে। সো ABA এবং ABA, সো এদের প্রিফিক্স এবং সাফিক্স, সো ইন্ডিভিজুয়ালি এই ABA এ হবে k minus 1 হচ্ছে প্যালিন্ড্রোম, আর এরপরে তার প্রিফিক্স এবং সাফিক্স তো আসলে সেমই হবে, সেম লেন্থের, কারণ এটা আসলে একটা প্যালিন্ড্রোম। সো একটা বের করলেই হয় আসলে। আচ্ছা, তো এইভাবে যদি সামনে আগাই, সো এনি স্ট্রিং ইভেন এমটি ইজ জিরো প্যালিন্ড্রোম। ওকে, সো আমরা এখন তার লেন্থ দেখতেছি FK minus 1, যেটা তার লেন্থ হচ্ছে 3। তো 3 যদি হয় তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে আসে 1, আমরা ফ্লোর করব। সো এবং এটা নিজেও একটা আসলে প্যালিন্ড্রোম, সো সাফিক্স আর প্রিফিক্স সেম লেন্থের, সেমই হওয়া উচিত। সো এটা হবে তাহলে FK minus 2 এবং এখানে স্ট্রিংটা হবে A। আচ্ছা, তো এটাকে ফার্দার আর ভাঙা যাবে না প্রবাবলি। তো এখন কি করা লাগবে আসলে? লেটস কল দি প্যালিন্ড্রোম ডিগ্রি অফ স্ট্রিং S such a maximum number k for which S is k palindrome. Okay, for example, ABA has degree equals to 3. Acha, you are given a string. Your task is to find the sum of the palindrome degrees of all its prefixes. Acha, okay. আচ্ছা, কেউ কি বলতে পারবা যে শুধু ABAC আর ABA, এই যে আমরা যে স্ট্রিংটা সামনে এখন দেখতেছি, তার কোনো প্রিফিক্স নিয়ে কাজ করার দরকার নাই, শুধু এই স্ট্রিংটার ডিগ্রি কত? কেউ কি বলতে পারবা? 3। রাইট, কারণ আমরা
3টা লেভেলে নিচে নামছি। সেম ওয়েতে প্রবাবলি আমরা স্ট্রিং যেটা এবিএ যেটা আমাদের এক্সাম্পল হিসেবে 3 দেওয়া ছিল সেটার ক্ষেত্রে আমাদের সিমিলার রেজাল্টে আসতো। ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি তার সবগুলা প্রিফিক্সও চিন্তা করি, যে কেন আমরা মানে সবগুলা স্ট্রিং প্রিফিক্সের জন্য যদি আমরা ডিগ্রি বের করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি আসে? লেটস সে একটু জুম আউট করি এটা। হ্যাঁ, সো এর প্রিফিক্স গুলা কি কি থাকতে পারে? লাইক এ বি এ সি এ বি। বাট মাথায় মানে তুমি চাইলে একটা খেয়াল করতে পারো যে যেহেতু এই স্ট্রিংটা কোন একটা প্যালিন্ড্রোম না, সো আমরা কি এটা নিয়ে কাজ করব কিনা। প্রিফিক্সটাও একটা একটা অবজারভেশন আমার কাছে মনে হইতেছে যে প্রিফিক্স কেও আসলে প্যালিন্ড্রোম হওয়া লাগবে, রাইট? প্রিফিক্সটা যদি প্যালিন্ড্রোম না হয় আমরা কি ফার্দার কিছু করতে পারি কিনা এখানে? ওকে, কারণ রাইট আমরা আসলে কিছু করতে পারবো না। সো আমাদের নেক্সট প্যালিন্ড্রোমিক প্রিফিক্স হচ্ছে এইটা। সো এই স্ট্রিংটার ক্ষেত্রে তার ডিগ্রি কত আসে? এই স্ট্রিংটার ক্ষেত্রে তার ডিগ্রি আসে 2। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোন প্রিফিক্সটা নিয়ে কাজ করতে পারি? এটার ডিগ্রি আসতে পারে 1, এটা 2 এবং এটা 3। সো 3টা যোগ দিলে 3 2 1 যোগ দিলে 6 আসে। সো ফাইনাল অ্যান্সার এটা। ওকে, তাতে কোনো প্রবলেম নাই। জি, একজন প্রবাবলি প্রশ্ন করতে চাচ্ছেন, কোনো প্রশ্ন থাকলে হাত তুললেন একজন। হ্যাঁ, প্রশ্ন করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো আসলে প্রত্যেকটা প্রিফিক্সের জন্য কি আমাদের আলাদাভাবে বের করা লাগবে, নাকি আমরা আসলে এই কাজটা এফিশিয়েন্টলি করতে পারি? তোমাদের কারো কোনো আইডিয়া? মানে এখান থেকে অ্যাকচুয়ালি প্যাটার্ন খুঁজে পাওয়ার কথা, যে আমাদের প্রত্যেকটা স্ট্রিং এ প্যালিন্ড্রোমিক প্রিফিক্সের জন্য আলাদা আলাদা ভাবে করার কোনো দরকার নেই। কোনো আইডিয়া পাইতেছো কেউ যে কিভাবে করা যেতে পারে? যদি কোনোভাবে ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমটা বের করতে পারতাম, ম্যাক্সিমাম লেন্থের প্রিফিক্স প্যালিন্ড্রোম, হ্যাঁ, তো ওইটার ডিগ্রিটা জাস্ট বের করলাম, তারপর ওইটার ডিগ্রিতে ওইখানে একটা প্যাটার্ন ট্রাই করলাম, যেমন এখানে খালি 3 এর চেয়ে ছোট 2 আর 1 একবার করে আসছে, রাইট। তো যদি এবিএ এরকম কিছু একটা যদি হতো তখন আবার আরো অনেকগুলো 2 আর অনেকগুলো 1 আসতো। ওকে, রাইট, মানে ব্যাপারটা অনেকটা ওরকম যে সবচেয়ে বড় লেন্থের যেই প্যালিন্ড্রোমিক প্রিফিক্সটা থাকবে, কারণ এটা তো গ্যারান্টিড না প্রবাবলি যে প্রথম ওরা আমাদের যে স্যাম্পল স্ট্রিংটা দিবে সেটা একটা প্যালিন্ড্রোম হবে, মানে ইনপুটে ইনিশিয়াল যে স্ট্রিংটা থাকবে সেটা কোনো প্যালিন্ড্রোমিক স্ট্রিং হবে, এটা তো কোনো গ্যারান্টি নেই। সো র্যান্ডম যে কোনো স্ট্রিং থাকতে পারে। সো আমাদের ফার্স্ট কাজ হবে যে একটা যে ইনপুটে আমাদের যে স্ট্রিংটা দেওয়া হয়েছে সেই স্ট্রিং এর মধ্যে লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্স কোনটা সেটা খুঁজে বের করা লাগবে। সো ওই প্যালিন্ড্রোমিক প্রিফিক্সের যদি আমরা ডিগ্রি বের করতে পারি সামহাউ, ওটাই আমাদের ফাইনাল সলিউশনের দিকে নিয়ে যাবে। এটার পিছনে কারণ কি? কারণটা যদি চিন্তা করো, যে আমরা লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্সের জন্য যে এক্সিকিউশনটা চালাইতেছি ডিগ্রি বের করার জন্য, এরপরে আমরা ওই প্যালিন্ড্রোমিক প্রিফিক্সের থেকে ছোট করে আরো যদি ডিফারেন্ট আরো কিছু প্যালিন্ড্রোমিক প্রিফিক্স নিয়ে কাজ করতে থাকি, সেগুলোর এক্সিকিউশনে যে স্টেপগুলো আসবে সেগুলো আলটিমেটলি ওই লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্সের এক্সিকিউশনে চলে আসছে। মানে সেগুলো অলরেডি প্রি কম্পিউটেড, মানে আমাদের আগেই সেগুলো কম্পিউট করা আছে। সো আলাদাভাবে নতুন করে কম্পিউট করার কিছু নাই। সামহাও যদি কেউ এখানে ডাইনামিক প্রোগ্রামিং এর সাথে মোটামুটি পরিচিত থাকো, তোমরা চাইলে স্টেটস সেভ করে রাখতে পারো একটা স্ট্রিং এর, যে একটা সাবস্ট্রিং এর জন্য স্টেট সেভ করে রাখতে পারো, যে এই স্টেটটা যদি আবার আসে তুমি জাস্ট অলরেডি ক্যালকুলেটেড রেজাল্টটা রিটার্ন করে দিবা, তাইলেও হয়। আবার কেউ যদি চাও যে না এত কিছু দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড, তো জাস্ট একটু অবজার্ভ করলেই হয় যে কখন আমরা ভ্যালুগুলা আলাদাভাবে যোগ করব। হ্যাঁ, এটাও ডুয়েবল। মানে মেন কথা হচ্ছে লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্স যেটা, সেটার ডিগ্রিটা বের করতে করতে তুমি আসলে ফুল সলিউশন পেয়ে যাবা। ওকে, ভাইয়া যে একটা এক্সাম্পল দিলা এবিএ, আমি তোমার কথাটা লাস্টে বুঝি নাই, মানে এটার ক্ষেত্রে কি হইতে পারে বললা এবিএ এর ক্ষেত্রে? ভাই আমি আসলে পরে বুঝতে পারলাম এটা সমস্যা হবে না, মানে আমি ভাবছিলাম যে মাঝখানে এবিএ গুলো নিতে হবে, কিন্তু পরে রিয়েলাইজ করছি এটা তো প্রিফিক্স, তো আই গেস সমস্যা হবে। রাইট, এক্স্যাক্টলি। সো
আমরা চিন্তা করতে পারি যে এই স্ট্রিংটা যেহেতু একটা প্যালিন্ড্রোম, সবার আগে এটা তো বুঝেই যাইতেছে, সো এটাই হচ্ছে লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্স এই প্রবলেমের। সো আমরা এটাকে কনসিডার করতে পারি এবং এরপরে আমরা তার লেন্থকে 2 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে অতটুকু প্রিফিক্স এবং অতটুকু সাফিক্স নিয়ে চেক করতে পারি, যেহেতু এটা প্যালিন্ড্রোম। সো n/2 লেন্থের প্রিফিক্স সাফিক্স সেমই হবে, সো যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়। সো k-1 তখন হবে হচ্ছে ABA। ওকে, তারপরে হচ্ছে k-2 হবে শুধু A। তার মানে বলা যেতে পারে যে ABA এর ডিগ্রি হচ্ছে 3, এর ডিগ্রি হচ্ছে 3। সো এরপর তুমি যদি সামনে আগাও তখন আসলে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ডুয়েবল তো। তুমি চাইলে হচ্ছে এইভাবে করতে পারো। হ্যাঁ, লংগেস্টটা বের করতে পারলে বাদ বাকিগুলো একই সাথে বের হওয়ার কথা। হ্যাঁ, এটাই এটাই রাইট অ্যাপ্রোচ হওয়া উচিত। আচ্ছা ভাই, তাহলে কি এখানে n × n+1/2 হয়ে যাচ্ছে লংগেস্ট? আহ, আমি এটার ব্যাপারে একটু একটু চিন্তা করা লাগবে, লাইক এই কেসগুলোর ক্ষেত্রে কি সেম প্যাটার্ন ঘটে কিনা, লাইক এটার ক্ষেত্রে কি হইতে পারে একটু চিন্তা করি যে লেটস সে 5টা A আছে, সো এটার ক্ষেত্রে ডিগ্রিটা কত আসে? এটার ক্ষেত্রে ডিগ্রি আসবে হচ্ছে লেটস সে প্রথমটা তো এটা থাকবে, তারপরে হচ্ছে k-1 চলে আসবে হচ্ছে A, তারপরে এটা কি k-2 পর্যন্ত যায় কিনা? হ্যাঁ যাবে, সো k-2 তে এটা A থাকবে, সো এটা ডিগ্রি হচ্ছে 3। এখন নেক্সটে কি আমরা যে প্রপার প্রিফিক্সটা নিয়ে কাজ করব সে কিন্তু আহ এরকম লাইক ডি অফ এ এ এ এ এটা নিয়ে আমাদের এক্সিকিউশনটা শুরু করা লাগবে। সো আমরা কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা এফ অফ কে চিন্তা করি, এটা কিন্তু আমাদের অলরেডি আগে ক্যালকুলেট করা নাই, রাইট? এই প্যাটার্নটা মানে 4 লেন্থের মানে 4 লেন্থের এ, এটা কিন্তু আমাদের কাছে আগে থেকে ক্যালকুলেট করা নাই। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের আলাদাভাবে কাজ করা লাগবে। বাট এখানে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম এরকম স্টেট হতে পারে n সংখ্যক। সো তুমি যদি এখানে এই এক্সিকিউশনটা চালাইতে চালাইতে সামনে যাও, আসলে তুমি এনটার বেশি স্টেপে কখনোই যাবা না। সো স্টেটটা সামহাও সেভ করে রাখতে পারলেই হয় যে তুমি এরকম সিমিলার স্টেট আগে কখনো দেখছো কিনা, যদি দেখো তাহলে রিটার্ন করে দিবা যে অলরেডি ক্যালকুলেটেড রেজাল্টটা, আদারওয়াইজ কেস ডিফারেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে fk-2 এটার জন্য ধরো ডিগ্রি হচ্ছে 1, fk-1 ডাবল এটার জন্য ডিগ্রি হচ্ছে 2, fk আর 5টা a এটার জন্য ডিগ্রি হচ্ছে 3। কিন্তু দেখো fk 4টা a এটার জন্য কিন্তু স্টেটটা কোথাও সেভ করা নাই। এই স্টেটটা কোথাও আছে? fk 4টা a এটা কিন্তু কোথাও নাই। সো যদি না থাকে তুমি এটা আবার কষ্ট করে ক্যালকুলেট করবা, কিন্তু কথা হচ্ছে এরকম ডিফারেন্ট স্টেট এনটার বেশি হবে না। সো কখনোই তোমার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি ও এন ক্রস করবে না। সো আমি হলে এটা এইভাবে করতাম, বাট প্রবাবলি এটার আরো মানে সিম্পলিফাইড কোনো ভার্সন থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় এটা ও এন টাইমের একটা গুড সলিউশন। জাস্ট প্রথমে লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্সটা বের করে ওটার উপর কাজ করা, তারপর ব্রুট ফোর্স ওয়ে দিয়ে সামনে আগানো, বাট অবজারভেশনটা হচ্ছে স্টেট খুব বেশি থাকবে না। সো যে সলভ করছো এটা, সে কিভাবে করছো, তার আইডিয়াটা কিরকম? একজন সলভ করছো এটা দেখা যাইতেছে, প্যালিন্ড্রোম ডিগ্রি প্রবলেম নাম্বার এফ। যদি চাও শেয়ার করতে পারো যে তোমার এটার অ্যাপ্রোচটা কিরকম ছিল। হ্যালো ভাইয়া। হ্যালো, Hello. হ্যাঁ জি। ভাইয়া আমি অ্যাকচুয়ালি অনেক আগে করেছিলাম তো মনে পড়ছে না যে কিভাবে করেছিলাম। আচ্ছা, Help. ওকে ওকে, নো প্রবলেম। সো যদি পরে হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে হচ্ছে একটু দেখে রিভিউ করে মনে করতে পারেন, অবশ্যই চাইলে আমাদের সাথে শেয়ার করা যেতে পারে। আমরা জি। তারপরে হচ্ছে জাস্ট ডিফারেন্ট কোনো আইডিয়া যদি থাকে সেটা দেখার জন্য। ওকে ফাইন। সো প্রবাবলি বাদ বাকি প্রবলেমগুলো স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত। মানে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো একটু তোমাদের জন্য ডিফিকাল্ট মনে হইতে পারে ফার্স্ট দেখায়, বাট বাকিগুলো মেবি ইজি, লাইক ডিস্ট্রিং সাবস্ট্রিং হাবিজাবি এগুলো যেগুলো আছে একটু ব্রুট ফোর্স ওয়েতে চিন্তা করলেই হ্যাশিং দিয়ে এটা সলভেবল। ওকে, সো আমরা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে করতে পারি। এনিওয়ান? আচ্ছা, সো আমরা তাহলে হচ্ছে এবার
আমাদের নাম্বার থিওরির বেসিক যতটুকু আমরা আজকের ক্লাসে দেখতে পারবো সেটা দেখবো, বাট আমাদের ক্লাস হবে আর কি নাম্বার থিওরি নিয়ে ডিটেলসে ক্লাস হবে আমাদের আরো সামনে। আমরা একটা ক্লাস আমরা রাখবো নাম্বার থিওরি রিলেটেড ডেডিকেটেড, বাট নেক্সট ক্লাসটা আমরা আসলে কেএমপি বেসড করতে চাইতেছি, এবং কেএমপিটা যদি আমরা 1.5 ঘন্টার মধ্যেও শেষ করতে পারি, বাকি আধা ঘন্টা আমরা নাম্বার থিওরি নিয়ে কথা বলবো, তারপরে আরেকটা ক্লাস পুরোটাই নাম্বার থিওরির জন্য ডেডিকেটেড থাকবে। সো হোপফুলি প্রবলেম হবে না কোনো। আচ্ছা, তো সবার ফার্স্টে কিছু কথাবার্তা বলি যে আমরা নাম্বার থিওরিতে সবার ফার্স্টে প্রাইমারিটি চেকিং নিয়ে কথাবার্তা বলবো। সো প্রাইমারিটি টেস্টিং, এটা নিয়ে এখানে কার কার ধারণা আছে, এবং ধারণা যদি থাকে তোমরা বেস্ট কেসে, মানে নট বেস্ট কেস, মানে ওয়ার্স্ট কেসে তোমরা যে অ্যালগরিদম গুলো নিয়ে কাজ করো সেগুলো টাইম কমপ্লেক্সিটি কত, কে বলতে পারবা? বা যদি এরকম কেউ থাকো যে প্রাইমারিটি টেস্টিং নিয়ে আগে কখনোই কাজ করো নাই, কোনো প্রবলেম নাই তো, তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো, মানে আমি তোমাদের অবস্থাটা বোঝার জন্য আর কি জিজ্ঞেস করতেছি, ওইভাবে আমি আগাবো। n log n n log n প্রাইমারিটি টেস্টিং। আচ্ছা, প্রাইমারিটি টেস্টিং অ্যাকচুয়ালি ওকে ফাইন, n log n বলতে প্রবাবলি তুমি তাহলে সি sqrt স্কয়ার রুটে সম্ভব। হ্যাঁ, n log n হচ্ছে আসলে প্রাইমারিটি টেস্টিং না, এটা হচ্ছে প্রাইম নাম্বার জেনারেশন, যে আমরা আসলে 1 থেকে n পর্যন্ত যতগুলা প্রাইম নাম্বার আছে সেগুলোকে আমরা কত টাইম কমপ্লেক্সিটিতে জেনারেট করতে পারি, সেটার ক্ষেত্রে n log n যেটা বলছে প্রবাবলি সেটা। আর প্রাইমারিটি টেস্টিং হচ্ছে একটা মাত্র নাম্বার দেয়া হবে, বলা লাগবে ওই নাম্বারটা কি প্রাইম নাকি প্রাইম না। সো সেটা আমরা 1 2 থেকে রুট পর্যন্ত ওই নাম্বারে চালিয়ে সেটা হ্যাঁ রুট হ্যাঁ করতে। রাইট, এটাই হচ্ছে বলা যেতে পারে সবচেয়ে অপটিমাইজড প্রাইমারিটি টেস্টিং টেকনিক, যদি আমরা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ গুলো বাদ দিই। তো স্কয়ার রুট অফ n এই টাইম কমপ্লেক্সিটির তে আমরা প্রাইমারিটি টেস্টিংটা করতে পারি না কে কে এখানে? তাহলে একটু, যদি আমি জানি যে হ্যাঁ এখানে একটা স্টুডেন্টও নাই যে এটা পারে না, তাহলে আমি এটা স্কিপ করব, আদারওয়াইজ আমি যদি একজনও থাকে আমি অবশ্যই সেটা আলোচনা করব ডিটেলসে। সো এনিওয়ান, যে স্কয়ার রুট অফ n টাইমের মধ্যে যে প্রাইমারিটি টেস্টিংটা হয় সেটা জানো না? একদম নির্দ্বিধায় শেয়ার করতে পারো। আরেকবার একটু যদি শিওর, বলেন। ওকে। সো আমরা সাধারণত কি করি আসলে, প্রাইমারিটি টেস্টিং বলতে কি বোঝায়, যে একটা নাম্বার যদি আমাদের কাছে আসে n, তো 2 থেকে শুরু করে নিয়ে হচ্ছে n-1 পর্যন্ত এরকম কোন সংখ্যা কি আছে যেটা আসলে এই n কে নিঃশেষে বিভাজ্য করে, মানে n mod i = 0 হয়, এরকম কোন i যেটা 2 থেকে n-1 পর্যন্ত বিস্তার করে আর কি। সো এর মাঝখানে এরকম কোন i এক্সিস্ট করে কিনা যেটা আসলে n কে নিঃশেষে বিভাজ্য করতে পারে, মানে ভাগ করতে পারে আর কি। সো এইটা বের করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যে আমরা প্রাইমারিটি টেস্টিং বলতে যেটা বুঝি। সো একেবারে নাইভ অ্যাপ্রোচটা হচ্ছে 2 থেকে n-1 পর্যন্ত লুপ চালা দেখো কাউকে পাও কিনা। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে অনেকেই ফার্স্ট অপটিমাইজেশন যেটা করে যে 2 থেকে n ডিভাইডেড বাই 2 পর্যন্ত করে, প্রথম দেখায় মনেই হইতে পারে যেটা অনেক অপটিমাইজড, বাট আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করলে অলমোস্ট সেম, এটাও ও অফ n টাইমই বলা যেতে পারে। তো এটা একটা অপটিমাইজেশন হচ্ছে যে অনেকে লুপটা আসলে i = 2 থেকে স্কয়ার রুট অফ n পর্যন্ত চালায়, এবং এটাই সাফিসিয়েন্ট আসলে চেক করা যে এর মাঝখানে যদি কোনো আমরা i পাই যে আসলে n কে বিভাজ্য করতে পারে, সো ওইটুকু আসলে এনাফ, এর বাইরে আসলে খোঁজাখুঁজির দরকার নেই। তো এটা আসলে কেন? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিয়ে ফার্স্টে কাজ করি। লেটস সে 12 হচ্ছে আমাদের n এর ভ্যালু, এবং আমি 2 এর অবস্থা খুবই খারাপ, 2টা একটু নতুন ভাবে লিখি, দাঁড়াও। ওকে, আমি আসলে ভাগ করব 1 থেকে, 2 থেকে না, আমি 1 থেকে তার সমস্ত বিভাজক বের করব। মানে আসলে কি, মানে প্রাইমারিটি টেস্টিং বলো বা প্রাইম জেনারেশন বলো, আলটিমেটলি এরা আসলে প্রাইম নাম্বার খুঁজে বের করে না, ওর কাজ হচ্ছে কম্পোজিট নাম্বারগুলোকে আলাদা করা। সো অবশিষ্ট যে নাম্বারগুলো থাকে তারাই প্রাইম হয়, আলাদাভাবে প্রাইম বের করা যায় না, বাট আলাদাভাবে কম্পোজিট নাম্বার বের করা যায়, এবং আমরা যাদেরকে কম্পোজিট হিসেবে মানে পিক করতে পারি না তারাই প্রাইম হয়, এটা মাথায় রাখবা। অনেকটা এলিমিনেশন টেকনিক, যে কম্পোজিট গুলাকে এলিমিনেট করো, আর এলিমিনেট করার মতো যদি কেউ না থাকে তারাই প্রাইম। ওকে, সো 1 এই সংখ্যাটা কি 12-র কোনো বিভাজক হয় কিনা?
হয়। অবশ্যই হয়। সো আমরা এখানে 1 লিখলাম এবং এই কলামে আমরা n/d লিখবো। সো 12 কে 1 দিয়ে ভাগ করলে 12 আসে। আচ্ছা, তারপরে আমরা যদি d এর ভ্যালু 2 ধরি, তো 2 কি আসলে 12 ক্ষেত্রে বিভাজক হয় কিনা? হয়, 2 আর 6 লিখবো। 2 আর 6 হয়। 3 এর ক্ষেত্রে হবে 3 আর 4। তারপরে 4 এর ক্ষেত্রে আবার 3 হয়, বাট আমি আসলে ওটাতে যাইতেছি না, কারণ অলরেডি 3 4 তুমি দেখতেছো এক্সিস্ট করতেছে, বাট 4 3 তে যাওয়াটা মিনিংলেস। ওকে, জাস্ট এই দুইটা কলামের দিকে একটু ভালো মতো তাকাও। লেটস সে ফার্স্ট কলামের একটা মেম্বার হচ্ছে এক্স, তাহলে সেকেন্ড কলামের ইকুইভ্যালেন্ট মানে মেম্বারটা কি হবে? n/x, রাইট? মানে এটাই কি অলওয়েজ ট্রু না? তুমি জাস্ট উপরের কলামের হেডিংটাও যদি দেখো, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে n/d। সো এটা অবভিয়াস যে প্রথম কলামের কোন একটা মেম্বার যদি এক্স হয়, তাহলে তার ইকুইভ্যালেন্ট পাশের কলামের ভ্যালুটা হবে n/x। ওকে, সো আমরা যদি ধরি যে একটা ভ্যালু যার একটা ডিভিজর হচ্ছে এ এবং তার আরেকটা ডিভিজর হচ্ছে বি, যাদেরকে গুণ দিলে n পাওয়া যায়। ওকে, মানে একটা ডিভিজর হচ্ছে এ এবং আরেকটা ডিভিজর হচ্ছে বি, যাদের দুইজনকে গুণ দিলে n পাওয়া যায়। লেটস সে একটা ডিভিজর হচ্ছে 3 আর n এর ভ্যালু হচ্ছে 12, তাহলে বি এর ভ্যালু হবে 4। এটা বুঝাইতেছি। সো তোমরা খেয়াল করছো যে a এর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, মানে তোমার হচ্ছে যত তুমি নিচে নামবা a এর ভ্যালুগুলা বাড়ে, আর যত মানে এখান থেকে যত নিচে নামবা তত এই বি এর ভ্যালুগুলা তোমার কমতে থাকে। সো লেটস আমি এই কলামের নামটা একটু চেঞ্জ করে দেই, তাহলে আরো রিলেট করতে পারবা। ধরো এটা দিলাম এ আর এটা দিলাম বি। ওকে, তো তুমি এ কলামে যত নিচে নামতেছো তত ভ্যালুগুলা বড় হইতেছে, আর বি কলামে যত নিচে নামতেছো ভ্যালুগুলা তত ছোট হইতেছে। ওকে, এবং তাদের গুণফল অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো আমরা যদি এটা বলি যে এ বি এই কলামের সবচেয়ে লোয়েস্ট লেভেলে যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটার এ আর বি এর মধ্যে ডিফারেন্স মিনিমাম কত হইতে পারে? কেউ বলতে পারবা? হ্যাঁ, 0 হতে পারে। রাইট, এটা 0 হইতে পারে কখন? কোন একটা স্কয়ার নাম্বারের গুড ক্ষেত্রে। নাম্বার হলে, হ্যাঁ। হ্যাঁ, স্কয়ার নাম্বার হইলে আমরা দুইটা সিমিলার ডিভিজর পাবো। মানে লেটস সে 16 এর ক্ষেত্রে আমরা 4 মাল্টিপ্লাইড বাই 4 এরকম কেস পাইতে পারি। সো ওর্স্ট কেসে এ আর বি এর ভ্যালু সেম হবে, তার মানে আমরা বলতে পারি যে এ মাল্টিপ্লাইড বাই এ, তার মানে এ স্কয়ার ইকুয়ালস টু এন। আর আমরা বলতে পারি যে এই এ এর ভ্যালু হইতে পারে স্কয়ার রুট অফ এন। আচ্ছা, এটা আসলে কি মিন করে? এটা মিন করে যে কলাম এ, যেটা প্রথম যে কলামটা যেখানে আসলে সবগুলা ডিভিজরের প্রথম মেম্বারগুলো আছে, সো এই কলামের কোনো সবচেয়ে বড় যে মেম্বারটা, সেটাকেও যদি খুঁজে বের করতে চাও, সেটা আসলে স্কয়ার রুট অফ এন এর বেশি হবে না কখনো। সেটা স্কয়ার রুট অফ এন এর বেশি কখনোই হবে না। তুমি অলওয়েজ স্কয়ার রুট অফ এন এর ভিতরে তুমি এই প্রথম এ কে পাবা। সো এ কে যদি তুমি স্কয়ার রুট অফ এন এর ভিতরে পাও, তাহলে বি কে তো একই ওয়েতে বের করা যায়, কারণ তুমি যদি এ জানো, বি আসলে n/a, রাইট? সো আমাদের মেইন টার্গেট তো আসলে ডিভিজর বের করা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে কোনো একটা ডিভিজর যদি এক্সিস্ট করে এই প্রথম দুইটা বাদে, 1 আর n বাদে আর কি, যদি আমরা এরকম একটা ডিভিজরও পাই, সাথে সাথে আমরা বলে দিব যে এটা কোনো প্রাইম নাম্বার না। আর যদি বের করতে ব্যর্থ হই, তখন আমরা বলে দিব যে এটা একটা আসলে প্রাইম নাম্বার। সো এই টেকনিক অবলম্বন করলে আসলে আমাদের প্রাইমারিটি টেস্টিং এর কোডটা খুব ছোট হয়, লাইক বুল ইজ প্রাইম ইজ পিআরএম, এবং সে একটা আমি বুল হিসেবে না লিখি, আপাতত এটা সুডো কোড টাইপের লিখি, কারণ এইভাবে লিখতে অনেক সময় যাবে। কই গেল ওয়েট, এই তো এখানে, হ্যাঁ। সো ইজ প্রাইম এবং প্যারামিটার হিসেবে এন কে পাঠাইলাম, এবং আমরা ফার্স্টে চেক করতে পারি যে ভ্যালুগুলো নেগেটিভ কিনা বা 2 থেকে ছোট কিনা, তখন আমরা ডিরেক্টলি বলেই দিতে পারবো যে এটা আসলে প্রাইম নাম্বার না। সো রিটার্ন ফলস। আর এছাড়া আমরা হচ্ছে লুপ চালাইতে পারি একটা, আই হচ্ছে 2 থেকে আমরা স্কয়ার রুট অফ এন পর্যন্ত লুপ চালাবো। যদি কখনো দেখি যে এন কে হচ্ছে আই দিয়ে ভাগ করা যায়, তখন আমরা বলে দিব ফলস, মানে এটা প্রাইম নাম্বার না। আর যদি এই কাজ করার পর লুপ থেকে বের হয়ে আসলাম, তখন বেসিক্যালি আমাদের একটাই অপশন যে এটা আসলে একটা প্রাইম নাম্বার, তখন আমরা রিটার্ন করব হচ্ছে ট্রু। সো ওভারঅল কোড হচ্ছে এরকম।
তো এখন কি সবাই যাদের অ্যাকচুয়ালি ডিসকাশন দরকার ছিল কিছুটা রিভিউ পাইছো যে আসলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? কারো যদি কোনো প্রশ্ন থাকে এটুক পর্যন্ত অবশ্যই শেয়ার করতে পারো। এনিওয়ান? ভাই এই টেকনিকটা ফলো করলে তো আবার ডিভিসর বের করতে গেলে একটা প্রবলেম হয়। প্রবলেম হয় শেষে কিরকম মনে problem? হয় n/2 ওই ডিভিসরটা পাওয়া যায় না। n/2 ডিভিজরটা পাওয়া যায় না এরকম তো হওয়ার কথা না। তুমি অলওয়েজই সব ডিভিজরই পাবা। মানে টেকনিকটা হচ্ছে এরকম যে তুমি যখন লেটস সে তুমি 1 থেকে শুরু করে সব ডিভিজরই চাও, সো তুমি একটা লুপ চালাবা 1 থেকে স্কয়ার রুট অফ n পর্যন্ত, তার মানে কলাম a এর উপর লুপ চালাইতেছো। ওকে, সো কলাম a এর উপর কলাম a এর প্রত্যেকটা ভ্যালু যদি তুমি পাও, কলাম b এর ইকুইভ্যালেন্ট প্রত্যেকটা ভ্যালু তুমি পাবা। ঝামেলা একটা জায়গাতেই লাগতে পারে, সেটা হচ্ছে যখন নাম্বারটা বর্গ সংখ্যা হয়। সো বর্গ সংখ্যার বেলা a আর b সেম হবে। তো তুমি জাস্ট সেখানে একটা ইফ কন্ডিশন রাখো যে তোমার a এবং b কি সেম হয় কিনা, যদি সেম হয় তুমি জাস্ট একটা ভ্যালু নিবা, আদারওয়াইজ তুমি দুইটা ভ্যালু নিবা। এই তো, এটা করলেই তো প্রবলেম গুলো ওই ইয়ার কারণে হয় যখন এটা বর্গ সংখ্যা হয় না। যেমন 6 ধরলে 6 এর রুট করলে তো 3 এর চেয়ে কম হয়, তখন আমার 1 আর 2 আসে, 3টা আসে না। ও আচ্ছা, 3 তো দরকার নেই। কেন দরকার নেই আমি বলি। তুমি যদি 1 আর 2 পাও এটা কি এনাফ না? দেখো 1 যদি পাও তুমি 1 এর পাশাপাশি 6 পাবা, আর 2 যদি পাও 2 এর পাশাপাশি 3 পাবা। সো 1 2 3 6 সবাইকেই তো তুমি পাইলা। আলাদাভাবে 3 কি দরকার আছে? মানে একটা হবে i আর একটা হবে n/i। রাইট, মানে তুমি তো আসলে লুপ চালাইতেছো ভাইয়া। দেখো মানে তুমি কি বললা ভাই, 6 এর এক্সাম্পল দিলা। হ্যাঁ, সো 6 এর স্কয়ার রুট আসবে 2, তার মানে তোমার লুপটা চলবে 1 থেকে 2 পর্যন্ত। সো যখন তুমি 1 পাবা তখন তুমি বলতেই পারবা যে 6 ও আরেকটা ডিভিজর, কারণ এরা হচ্ছে সম্পূরক, চিন্তা করতে পারো আর কি। সো এখানে যদি 1 আসে 1 এর পাশাপাশি তুমি 6 কেও পাবা, কারণ ডিভিজর গুলো অলওয়েজই জোড়ায় জোড়ায় আসে, একটা পাইলে আরেকটা পাবা প্যারালালি। তো আরেকটা ডিভিজর যদি 2 পাও তাহলে এটাও বলা যায় যে 3 আরেকটা ডিভিজর হবে, কারণ 6 কে তো 2 দিয়ে ভাগ করা যায় 3। তার মানে n ডিভাইডেড বাই a আর b, এখানে তো a আর b ইন্টারচেঞ্জ করতে পারে নিজেদের জায়গা। সো a যদি নিজে একটা ডিভিজর হয়, b ও একটা ডিভিজর, যেখানে b হচ্ছে n/a। সো তুমি আসলে 1 থেকে 2 পর্যন্ত লুপ চালাইলেই বাদ বাকি সমস্ত ডিভিজরই তুমি পাবা, জাস্ট n/a করলেই হয়। তো আলটিমেটলি সবাইকে যদি তুমি এখন একটা ভেক্টরে পুশ করো, লেটস সে তুমি 1 যখন পাইলা তখন 1 এর সাথে 6 কেও পুশ করলা, তারপর যখন 2 পাইলা 2 এর সাথে 3 কে পুশ করলা। এখন তুমি চাইলে এদেরকে সর্ট করে দাও, 1 2 3 6, এই তো সবাইকে পেয়ে গেলাম। ডান। স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে সবসময় আলাদাভাবে চেক করবো যে যাতে 6 দুইবার পুশ না হয়ে যায়, মনে রাইট, রাখবেন 6 এর ক্ষেত্রে। হ্যাঁ এটা আলাদাভাবে চেক করা লাগবে। চেকিংটা ইজি, লাইক লেটস সে আমরা i এর উপর লুপ চালাইতেছি, সো i মাল্টিপ্লাইড বাই i ইকুয়াল যদি n হয়, তখন আমরা আসলে আমরা তো 2 বার পুশ করি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে একবার পুশ করি হচ্ছে ভেক্টরে এইভাবে, মানে i কে পুশ করি ফার্স্টে, তারপরে আমরা n/i কেও পুশ করি। সো যদি কখনো এরকম হয় যে i ইন্টু i এটা যদি n এর সমান না হয়, মানে যদি এটা নট ইকুয়ালস টু হয়, তখন আমরা হচ্ছে এই ভেক্টরে n/i কেও পুশ করব। এটা করলে যেটা হয় যে স্কয়ার নাম্বারের ক্ষেত্রে ওই স্কয়ার রুট যে ডিভিজরটা আছে সেটা একবারই পুশ হবে প্রথমবার, ইফ কন্ডিশনে ধরা খেয়ে সে দ্বিতীয়বার আর পুশ হবে না। এটা করলেই হয়। আচ্ছা, আমি জাস্ট এই টপিকটুকুর মধ্যেই যদি থাকি, খুব ভালো ভালো কিছু প্যাটার্ন এখান থেকে বের করা যায়। আচ্ছা, প্যাটার্ন গুলা কি? ফার্স্ট অফ অল, একটা সংখ্যার ডিভিজর অলওয়েজই, ডিভিজরের কাউন্ট যদি বের করো, সেটা ম্যাক্সিমাম কেসে কি হওয়া উচিত, জোড় নাকি বিজোড়? বিজোড়। বিজোড় না জোড় হওয়া উচিত, পেয়ার পেয়ারে থাকে। রাইট, ম্যাক্সিমাম কেসেই তুমি আসলে এই ডিভিজর গুলার কাউন্ট, মানে সবগুলা ডিভিজর বের করার পরে যদি মানে তুমি দেখো, গুনে দেখো যে কয়টা ডিভিজর পাইলা। লেটস সে 6 এর জন্য ডিভিজর পাইছো 4টা, 1 2 3 6। 12 এর জন্য ডিভিজর পাবা হচ্ছে 6টা, 1 2 3 4 6 12। সো মোট কয়টা ডিভিজর পাইতেছো এটা যদি কাউন্ট করো, ম্যাক্সিমাম কেসেই দেখবা অ্যান্সার আসবে জোড়। বিজোড় কখন আসবে?
শুধু স্কোয়ার নাম্বার গুলোর ক্ষেত্রে বিজোড় আসবে। রাইট, আমরা শুধুমাত্র স্কোয়ার নাম্বার গুলোর ক্ষেত্রে বিজোড় পাবো। একটা ইন্টারেস্টিং প্রবলেম, জাস্ট এতটুকু ফিচারের উপর চিন্তা করে যদি আমরা কিছু ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে একটু কথা বলি। একটা প্রবলেম আমার মনে পড়তেছে, যেটা হচ্ছে কোড ফোর্সেসে ছিল। প্রবলেমটার নাম প্রবলেম টি প্রাইমস, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট টি প্রাইমস প্রবলেমটার নাম মেবি কোড ফোর্সেসে হ্যাঁ, ওই যে তিনটা হচ্ছে ডিভিজর থাকে টাইপের। রাইট 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 রাইট। সো মানে প্রবলেমটাতে আসলে কি বলছিল যে if t has exactly 3 distinct positive divisors, মানে একটা সংখ্যাকে তুমি t প্রাইম তখনই বলবা যখন তার ডিভিজর কাউন্ট হবে এক্স্যাক্টলি 3। তাহলে এরকম একটা সংখ্যাকে তুমি কিভাবে আসলে ডিসাইড করতে পারবা সংখ্যাটা টি প্রাইম কিনা, কিভাবে বের করা যায়? স্কয়ার নাম্বার। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা একটা স্কয়ার নাম্বার হবে কারণ তার ডিভিজর কাউন্ট অড। স্কয়ার রুটটা প্রাইম হবে। জি, স্কয়ার রুট প্রাইম হবে। স্কয়ার রুটটা কি হবে ভাই, বুঝি নাই, আরেকবার একটু। স্কয়ার রুটটা প্রাইম নাম্বার হবে, প্রাইম। ও আচ্ছা আচ্ছা, প্রাইম হবে, রাইট। মানে আইডিয়াটা খুব ইজি, যে যেহেতু বলা হয়েছে যে তার ডিভিজর কাউন্ট অড, মানে 3টা ডিভিজর থাকবে, সো এটা আমরা জানি যে নাম্বারটা একটা বর্গ সংখ্যা হবে। ফাইন, নাম্বারটা বর্গ হইলো, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কি, একটা সংখ্যা যদি বর্গ সংখ্যা হয় এবং তার ডিভিজর কাউন্ট যদি এক্স্যাক্টলি 3 হয়, তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে তার মানে বর্গমূল যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকেও প্রাইম হওয়া লাগবে যদি সংখ্যাটা টি প্রাইম হয়। তো এটা আসলে প্রুফটা কি? প্রুফটা হচ্ছে, লেটস সে যে সংখ্যাটা হচ্ছে n এবং তার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে এরকম p1 k1 p2 k2 p3 k3। সো আপাতত ধরো 3টা, মানে অ্যাকচুয়ালি আমি যদি লিখতাম তাহলে এটাকে পি এন পর্যন্ত নিতাম ডট ডট দিতে দিতে, এবং এখানে কে এন লিখতাম, বাট আপাতত আমি জাস্ট এটাকে 3টা পর্যন্তই রাখতেছি যেন তোমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারো। প্রুফ অত ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হয় যখন তোমরা শুরুতে শিখতেছো এই সহজ জিনিসগুলোর প্রুফগুলো দেখে না বুদ্ধিমানের কাজ আর কি। হয়তোবা কোনো প্রবলেমের সলিউশন বের করতে গেলে প্রুফগুলো কাজে লাগতে পারে। সো আমি অ্যাজিউম করতেছি যে এই ভিতরের সংখ্যাটা হচ্ছে এরকম, মানে একটা সংখ্যা বর্গ সংখ্যা, সেটা হচ্ছে n, এবং তার বর্গমূল হচ্ছে ছোট হাতের n লোয়ার কেস, এবং সেটাকে আমরা স্কয়ার করতেছি, তখন বড় হাতের এনটা পাইতেছি, মানে বড় সংখ্যাটা আমরা পাইতেছি। ডেফিনেশনটা হচ্ছে এরকম, n হচ্ছে বর্গ সংখ্যা আর ছোট হাতের nটা হচ্ছে বর্গমূলটা। হ্যাঁ, বর্গমূল। সো এটাকে আমরা এখন এইভাবে ডিফাইন করতে পারি যে ক্যাপিটাল N ইকুয়ালস টু হচ্ছে এই ছোট হাতের যেটা n ছিল, মানে বর্গমূল যে সংখ্যাটা ছিল তাকে প্রাইম ফ্যাক্টরাইজ করছো। সো এখন তুমি চেহারাটা পাইছো এরকম। আচ্ছা ফাইন, ভালো কথা। তো এই উপরের যে পাওয়ার হিসেবে 2 আছে, এটাকে যদি আমরা ভিতরে নিয়ে আসি তখন ব্যাপারটা কিরকম দাঁড়ায়? 2k1 মাল্টিপ্লাইড বাই 2k2 মাল্টিপ্লাইড বাই 2k3। ওকে, এখন কি তোমরা কি কেউ জানো যে প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে কিভাবে একটা সংখ্যার ডিভিজর কাউন্ট বের করে? একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা তোমার জানা আছে, লেটস সে একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন তুমি তোমার চোখের সামনে দেখতে পাইতেছো। সো তোমরা কিভাবে তার ডিভিজর কাউন্টটা বের করবা? লেটস পাওয়ার গুলো যোগ করে দিলে হয়। পাওয়ার গুলার সাথে 1 যোগ করে তারপরে সেই ভ্যালু গুলা গুণ করা লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 12কে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করো তুমি আসলে পাবা 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 1। তাহলে আমাদের পাওয়ার গুলো হচ্ছে 2 এবং 1। সো তুমি যেটা করবা, প্রত্যেকটা পাওয়ারের সাথে একটা অতিরিক্ত 1 যোগ করবা এবং তারপর ভ্যালু গুলাকে তুমি গুণ করবা। সো তাহলে 2 যোগ 1 আর 1 যোগ 1 আলটিমেটলি আসে হচ্ছে 3 গুণ 2, তার মানে 6। তার মানে 12 ডিভিজরের কাউন্ট হচ্ছে 6। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে যেই মানে ফিগারটা দেখতেছি, এখানে যোগ করা লাগতেছে, মোস্ট প্রবাবলি পাওয়ার 0 হইতে পারে, ওইটা হিসাব করে পাওয়ার 0 হইতে পারে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আসলে মানে এখানে কেন এই ফর্মুলাটা কাজে লাগতেছে তার পিছনে রিজন হচ্ছে এই ফর্মুলাটার প্রুফ হচ্ছে একটা মানে জিওমেট্রিক সিরিজ, মানে গুণোত্তর ধারা। সো তোমরা মোটামুটি সবাই জানো যে গুণোত্তর ধারার যোগফলের সূত্রটা কিরকম, যে a প্লাস a টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার 0 প্লাস a টু দি পাওয়ার 1 প্লাস ধরো a টু দি পাওয়ার 2 3, এভাবে যদি আগায়, তাহলে এই 3টা ধারার 3টা পদেরও যদি তুমি যোগ করো, আলটিমেটলি যোগফল কত আসবে বলতে পারবা? কারো ফর্মুলা মনে আছে আমরা কিভাবে করতাম? এনিওয়ান?
আচ্ছা আমি একটু আর পর্যন্ত দেখাই, তাহলে মনে পড়ার কথা। আর মানে আরতম পদ পর্যন্ত যোগফল বের করতে গেলে আমাদের কি করা লাগতো? চাইলে নেট সার্চ করেও দেখতে পারো, এটা আসলে মুখস্থ রাখা খুব একটা জরুরি না। সাম অফ জিওমেট্রিক সিরিজ লিখে সার্চ করতে পারো। ভাই এটা কম্বিনেশন দিয়ে চিন্তা করলে আরো ইজিলি বোঝা যায় বিষয়টা। কম্বিনেশন দিয়ে কিভাবে হ্যাঁ চিন্তা করা যেতে পারে? ভাই এখানে হচ্ছে আমরা মৌলিক সংখ্যা দিয়ে তো আমাদের হচ্ছে আমি গুণফল আকারে তো মেন সংখ্যাটা আসবে না। এখন হচ্ছে P1 মৌলিক সংখ্যা থেকে আমরা দুইটা নিতে পারি, একটা নিতে পারি, নাও নিতে পারি, বাকিগুলো তখন গুণ হবে। বা এটা থেকে একটা নিলাম, ওটা থেকে দুইটা নিলাম, ওটা থেকে একটা নিলাম, হ্যাঁ এই হ্যাঁ জন্য একটা একটা যোগ। হ্যাঁ হ্যাঁ, মানে ওই কম্বিনেশন নিয়ে আমার এই অ্যাপ্রোচটাও সেম, আমি আসলে সেই কাজটাই করতেছি। যে ধরো কম্বিনেশন নিয়ে তারপরে তো আমার ফাইনাল টোটাল সামেশনটা বের করা লাগবে। সো ওই সামেশনটা বের করার সময় একটা প্যাটার্ন আসে, যেটা একটা জিওমেট্রিক সিরিজ চলে আসে। সো ওই জিওমেট্রিক সিরিজের সামটাই আমাদের তখন অ্যান্সার হিসেবে আসে প্রত্যেকটা প্রাইমের জন্য। ওকে, সো ওই জায়গায় দেখা যায় যে আমাদের আসলে এই জিওমেট্রিক সিরিজটার সাম যখন তুমি বের করতে যাবা, পাওয়ারটার জায়গায় অতিরিক্ত একটা এক যোগ করতে হয়, কারো যদি খেয়াল থাকে। সো সেইখান থেকে আসলে আসে। সো একদম সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, লেটস সে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইটুকু সিরিজের সাম কত? প্রথমটা হচ্ছে 1, তারপরেরটা 2, তারপরেরটা 4, যোগ দিলে আসতেছে 7। এই 7 কিভাবে আসে? এই 7 আসলে আসে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এবার কি ফর্মুলা মনে পড়তেছে কারো? ওই যে ar⁻n−1 ডিভাইড বাই r−1। রাইট। সো অ্যাকচুয়াল আইডিয়াটা সেম, যে তোমাকে এখানে সেম কাজ করা লাগে। তোমরা চাইলে এটার প্রুফটা দেখতে পারো যে কেন আসলে পাওয়ার গুলার সাথে এক যোগ করে হচ্ছে সবগুলা গুণ দিলে অ্যান্সার আসে। এটার মধ্যে তোমরা ফাইনাল স্টেপে একটা জিওমেট্রিক সিরিজ পাবা, প্রত্যেকটা প্রাইমের জন্য একটা জিওমেট্রিক সিরিজ আসে, সেগুলো যোগ করলেই হয়। আহ, আমি সেই কম্বিনেশনের ওয়েতেই আগাইতেছিলাম ভাইয়া, ওইটাই মানে তোমরা যদি দেখো একটা কম্বিনেশনের প্যাটার্ন আসে, সেখান থেকে এটাকে জেনারেলাইজ করতে গেলে এরকম একটা সিরিজ চলে আসে। সো সেটার জন্য প্রত্যেকটা প্রাইমের জন্য একটা 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 করে সিরিজ আসে, বাদ বাকিটা অ্যাজ ইট ইজ। সো এখন তোমার কাজ হচ্ছে এখানে আমরা চলে আসি যে কেন টি প্রাইমের প্রুফটা ওরকম। সো 2k+1, তারপর হচ্ছে এখানে 2k+2, 2k2+1, এরকম 2k3+1, এরকম যাইতে থাকবে। এটা আসলে তোমার 2kn+1 এই পর্যন্ত যাবে। সো এটাই যদি ডিভিজর কাউন্ট হয়, তাহলে এটা ইকুয়ালস টু 3 হওয়া উচিত না আমাদের টি প্রাইমের জন্য? এবং এরা যদি প্রত্যেকেই একটা ধনাত্মক সংখ্যা হয়, পজিটিভ ইন্টিজার হয়, এটাও বলা যায় যে এখানে নাম্বার অফ টার্মস, এই যেটা প্রথম টার্ম, এটা দ্বিতীয় টার্ম, এটা তৃতীয় টার্ম, এখানে নাম্বার অফ টার্মস কখনো একের বেশি হইতেই পারবে না, কারণ একের বেশি হইলে সেটা 3 ক্রস করে চলে যাবে, কারণ k1 এর ভ্যালু অ্যাটলিস্ট 0, অ্যাটলিস্ট 0। সো দুইটা টার্মও যদি থাকে তাদের গুণফল তোমার ক্রস করে চলে যাবে। ওকে, মানে তোমরা চিন্তা 0 না, অ্যাটলিস্ট এখানে আসলে 1 বলা উচিত, কারণ ওই প্রাইমটা এক্সিস্ট না করলে আমরা কখনোই তার পাওয়ারে নিব না। সো অ্যাটলিস্ট 1। সো k1 যদি অ্যাটলিস্ট 1 হয়, k2 যদি অ্যাটলিস্ট 1 হয়, তার মানে 3 × 3 9 চলে আসতেছে, তার মানে এটা ক্রস করে চলে যাবে। তার মানে নিতে পারবো আমি একটাই 2k+1, এটাকেই নেওয়া যায়। তার মানে একটা নাম্বারে যদি নিতে পারি, তাহলে k1 এর ভ্যালু এই ইকুয়েশন থেকে সলভ করলে কত আসে? 1। তার মানে আমাদের এই নাম্বারটার ফ্যাক্টরাইজেশনটা হবে এরকম, p1 k1 এটার স্কোয়ার। তার মানে এখানে k1 এর ভ্যালু হবে 1। তার মানে আলটিমেটলি আমার রেজাল্টটা যেখানে আসতেছে সেটা হচ্ছে যে নাম্বারটা চলে আসবে p1 স্কোয়ার। p1 এর জায়গায় আমি শুধু p বলতে পারি, কারণ একটাই প্রাইম নাম্বার। তার মানে n কে যদি এখন বর্গ করো, বর্গমূল করো, তুমি একটা প্রাইম নাম্বার পাবা p, মানে একটা নাম্বার পাবা p, সেই নাম্বারটা যদি প্রাইম হয় তাইলেই তুমি n কে টি প্রাইম বলতে পারবা। এটা হচ্ছে প্রুফ। সো সিমিলার বেশ কিছু প্রবলেম আছে, অবশ্যই কন্টেস্টে সেগুলো অ্যাড করা হবে, নেক্সট ক্লাসটার পরেই আমরা কন্টেস্ট দিব। সো সেইখানে তোমরা সলভ করতে পারবা। তো এই তো একদম বেসিক টুকু থেকে যদি কথাবার্তা বলি তাহলে এগুলা বলা যেতে পারে। সো নেক্সটে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে এইটুকু নিয়ে আমি ক্লিয়ার করব সেটা। এনিওয়ান? আমরা আজকে সিভে যাব না, কারণ যেহেতু সিভ শুরু করি নাই, শেষ সময় শুরু করে অর্ধেক অর্ধেক করে শেষ করার কোনো মানে নেই। নেক্সট ক্লাসে আমরা সুন্দর করে হচ্ছে সিভটা শুরু করে এক ক্লাসে শেষ করে দিব, কারণ সিভে খুব বেশি কিছু নাই। সো প্রবলেম নিয়ে হচ্ছে ডিসকাশনটা আমরা একটু বেশি করতে চাইতেছি। সো ভাইয়া লাস্টের পার্টটা একটু আবার বোঝাবেন, মানে যে n = p স্কয়ার থেকে n ইকুয়ালস টু n স্কয়ার, না p স্কয়ার, p যে স্কয়ার। লাস্টে এটা বুঝাইলেন। আচ্ছা আচ্ছা, ওকে।
তুমি তো প্রবাবলি k1 ইকুয়ালস টু 1 যেটা আসলো এই পর্যন্ত কি বুঝছো? আমি আসলে ন্যারো ডাউন করতে চাইতেছি যে কোথা থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। k1 ইকুয়ালস টু 1 যে আসলো, এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া, এখন থেকে ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা এখান থেকে আমাদের যা ফাইন্ডিংস এগুলো আসলে উপরে বসানোর চেষ্টা করব, মানে এখানে একটু বসানোর ট্রাই করব। সো k1 যেহেতু 1 আসলো, এবং আমরা এটাও বুঝতে পারতেছি যে প্রাইমের সংখ্যা একটা থাকবে, কারণ আমরা দেখছি যে টার্মগুলো যতগুলো থাকবে ততগুলাই প্রাইম আসলে নেওয়া লাগে, এবং আমরা এটাও দেখতেছি যে নাম্বার অফ টার্মস আসলে একের বেশি এখানে হওয়া সম্ভব না। তার মানে প্রাইমও থাকবে একটা। তার মানে n ইকুয়ালস টু p1, এন্ড আমরা যদি দুইটাকে একটু বাইরের দিকে চিন্তা ভাবনা করি তখন আসলে ফ্লেভারটা এরকম চলে আসবে আমাদের। সো এই পর্যন্ত তো ক্লিয়ার, রাইট? যে আমাদের টি প্রাইমের ফিগারটা এরকম আসবে। হ্যাঁ ভাইয়া, এটা ক্লিয়ার। আচ্ছা, সো এখানে আমরা এখন k1 এর ভ্যালুটা বসাই দিই। k1 এর ভ্যালু হচ্ছে 1, সো 1 বসানো না বসানো একই কথা। আচ্ছা ভাইয়া, বুঝছি। সো প্রাইম তো একটাই, সো p1 p2 দেওয়ার কি দরকার, 1টাও কেটে দেই, সো তখন n ইকুয়ালস টু p স্কয়ার থাকে। তো এটা হচ্ছে যে কোড ফোর্সেস এর এই প্রবলেমটা টি প্রাইমস, তোমরা চাইলে ট্রাই করতে পারো। টি প্রাইমস থেকে সার্চ করলেই গুগলে, মানে গুগল সার্চে জাস্ট টি প্রাইমস লিখবা, তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আসে সেটাই। আচ্ছা, ওকে ওকে। সো নেক্সট কোনো প্রবলেম যদি তোমাদের নাম্বার থিওরির কোনো এই টাইপের, নট সিভ বাদে, সিভে আমরা আজকে হাতে দিব না কারণ যেহেতু ধরি নাই, সুন্দরভাবে হচ্ছে শেষ করবো এটা। সো কোনো প্রবলেম নিয়ে যদি আমরা বাদ বাকি সময় কথা বলতে চাই, এনিওয়ান? যদি না থাকে আমি একটা প্রবলেম নিব আর কি। সো ভাইয়া, দুইটা নাম্বারে কয়টা কমন ডিভিজর আছে ওইটা হচ্ছে আমি কোনোভাবে মানে ওয়ান টাইমে কি বলতে পারি? দুইটা নাম্বারের কমন ডিভিজর কয়টা আছে? হ্যাঁ, বলতে পারি আমরা। ওয়ান টাইম বলতে তুমি কি এটা বুঝাইতে চাইতেছো যে আমি আসলে দুইটা নাম্বারের উপরে লুপ চালাবো না, আমি আসলে একটা নাম্বারের ডিভিজর বের করে সেটা বলতে চাইতেছি, এরকম কিছু, নাকি ও ওয়ান টাইম বুঝাইতেছো? ভাইয়া, ও ওয়ান টাইমে বুঝে না, এটা কখনোই সম্ভব না, কারণ আহ, তুমি যদি চিন্তা করো যে আমরা বিল্ট ইন ফাংশন যেগুলো ব্যবহার করি দুইটা সংখ্যার গসাগু বের করা, লসাগু বের করা, বা লেটস সে লগ বের করা, পাওয়ার বের করা, এগুলো কোনোটাই কিন্তু কনস্ট্যান্ট না। আহ, দুইটা সংখ্যার জিসিডি বের করতে অ্যাটলিস্ট লগ অফ এন টাইম খরচ হয়। সো এটা সম্ভব না, কারণ কনস্ট্যান্ট টাইমে পসিবল না। এন্ড তুমি যদি সবচেয়ে অপটিমাইজড সলিউশনের কথা চিন্তা করতে চাও তাহলে হচ্ছে দুইটা সংখ্যার জিসিডি বের করবা, ওই জিসিডির নাম্বার অফ ডিভিজর কাউন্ট বের করলেই, মানে ডিভিজর কাউন্ট বের করলে প্রবলেম সলভ। সো ও ওয়ান টাইম এটা ডুয়েবল না, এটা অ্যাটলিস্ট স্কয়ার রুট অফ এন টাইম লাগবে ওর্স্ট কেসে। যদি আমরা এটা চিন্তা করি যে আমরা কোনো রকম প্রি কম্পিউটেশন মানে সিফ টাইপের কোনো কিছু করব না, না করে জাস্ট জিসিডি বের করে সেই জিসিডির ভ্যালু রেজাল্ট যেটা আসবে তার নাম্বার অফ ডিভিজর বের করতে চাইতেছি, সেটা হইলে জাস্ট স্কয়ার রুট অফ এন। আর কেউ যদি চায় এর থেকে অপটিমাইজড হইতে, লগ এন টাইমে করা যায়, যেখানে লগ এর সাথে একটা ছোট্ট কনস্ট্যান্ট ফ্যাক্টর গুণ হয়, 4 বা 5 এরকম একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর গুণ হয়। সেটার জন্য আমাদের দরকার হয় পোলার্ড রো নামে একটা অ্যালগোরিদম আছে। সো পোলার্ড রো যেটা করে যে, ওকে কি আসলো এটা, ওকে, সো পোলার্ড রো যেটা করে যে একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচে লগ এন টাইমে ও ডিভিজর গুলা বের করার চেষ্টা করে, একটা একটা ডিভিজর সে বের করার ট্রাই করে। সো ভেজাল, একটু ভেজাল আছে সেটাতে, বাট ডুয়েবল আর কি। তোমরা চাইলে পোলার্ড রো লিখে সার্চ করতে পারো গুগলে, ডিভিজর ফাইন্ডিং এর জন্য একটা ভালো প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে মিলার র‍্যাবিন, কিন্তু মিলার র‍্যাবিন ডিফারেন্ট কেস। মিলার র‍্যাবিন হচ্ছে প্রাইমারিটি টেস্টিং এর জন্য ইউজ করা হয়, এবং এই মিলার র‍্যাবিন ইউজ করা হয় ধরো তোমার নাম্বারগুলো বিশাল বড় 10⁻18 রেঞ্জের কোনো নাম্বার, এবং অ্যাপ্রক্সিমেটলি তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কে ইনটু লগ এন, যেখানে কে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর হয় যে তুমি ওই অ্যালগোরিদমটা কতবার চালাবা, মানে ভেরিফাই করার জন্য যে নাম্বারটা কি কম্পোজিট নাকি প্রাইম। সো এটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ হয়, কিছুটা ইরোর পার্সেন্টেজ আছে এটাতে, বাট একটা ভালো মানে তুমি র্যান্ডম নাম্বার যদি ভালোভাবে চুজ করতে পারো সেই ক্ষেত্রে এই পার্সেন্টেজটা অনেক অনেক কমে যায়। অ্যান্ড বড় বড় প্রাইমারিটি টেস্টিং এর জন্য আসলে মিলার র‍্যাবিন ইউজ করা হয়, কম্পিটিশন গুলোতে ইউজ করা হয়, আমরা আইসিপিসি তেও ইউজ করছি। সো এটা আসলে একটা ওয়েল টেস্টেড অ্যাপ্রোচ। আমি নিজে আমার পিসিতে 10⁻12 পর্যন্ত সবগুলা প্রাইম মিলার র‍্যাবিন দিয়ে জেনারেট করে দেখছিলাম, এবং একটা প্রাইমে মিস হয়নি, সবগুলা প্রাইমে জেনারেট হয়েছে। এর থেকে বেশি আসলে করা আপাতত সম্ভব না, কারণ মানে সিঙ্গেল করে পসিবল না, মাল্টি করে যদি মাল্টি থ্রেড চালায় হচ্ছে কাজ করা যায় তাই তখন টেস্ট করা যাবে। বাট আমি 10⁻18 লেভেলের জন্য কোড লিখে সাবমিট করছি বিভিন্ন সময়, এখন পর্যন্ত কোথাও কোনো ঝামেলা হয়নি। সো এটা ওয়েল টেস্টেড বলা যেতে পারে, কারণ যারা
জাজ মানে যারা অথর একটা প্রবলেমের, তারা নিজেরাও প্রাইমারি টেস্টিং এর জন্য তাদের কোডে মিলার রেবিনে ইউজ করে। সো তারা যদি ধরা না খায়, তুমি ধরা খাবা না। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন থাকলে, মানে আমরা একটু প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা অ্যাপ্রোচের একটু ডিটেলসে যেতে চাই। হ্যাঁ, যে ধরো এখনই যদি ধুপধাপ সিভে চলে যাই তাহলে হয়তো এই ডিসকাশন গুলো হইতো না। তো মানে প্রবলেম সলভিংটাও থাকতো, প্যারালালি আমরা টপিক গুলোও দেখলাম। এনি মোর কোয়েশ্চেন, মানে আরো কোনো প্রবলেম নিয়ে যদি কথা বলতে চাও কেউ? আদারওয়াইজ আমি লাস্ট একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, আজকে যে একটু আগে এফ নিয়ে কথা বলছিলাম, ওইখানে আমার একটা কোশ্চেন জানবো। হ্যাঁ শিওর। এফ হচ্ছে কই 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 এটা। হ্যাঁ, কিরকম? এখানে কি এটা কি কনফার্ম যে আমরা যেই লংগেস্ট যে প্যালিন্ড্রোম স্ট্রিংটা বের করতে চাইছিলাম, ওইটার n/2 লেন্থের যেই পরে আরেকটা প্রিফিক্স নিব, ওই প্রিফিক্সটাও প্যালিন্ড্রোম হবে? না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ফার্স্টে আমরা যদি লংগেস্ট প্যালিন্ড্রোমিক প্রিফিক্স চুজ করি যার লেন্থ হচ্ছে n, আমাদের আগে এটা ভেরিফাই করা লাগবে যে তার n/2 লেন্থের প্রিফিক্সটা এবং সাফিক্সটা তারা প্রত্যেকেই কি আসলে প্যালিন্ড্রোম কিনা। মানে সাফিক্স দরকার নেই, তুমি যদি এটা প্যালিন্ড্রোম হয় প্রিফিক্স চেক করলে এনাফ। সো n/2 লেন্থের যেই প্রিফিক্সটা তুমি পাবা সেটা কি প্যালিন্ড্রোম কিনা সেটা আগে ভেরিফাই করা লাগবে। যদি না হয় তাহলে সে সেখানেই থামবে, এর বাইরে নিচে তুমি নামবা না। ভাই তখন আবার n/2 এর উপরে রিকার্সিভলি একই কাজ করতে হবে না? n/2 এর উপরে রিকার্সিভলি না তো, কোথায় একটা ডিগ্রি তো হচ্ছে এমটি থেকে শুরু হচ্ছে, তো যদি একেবারে ওই সবচেয়ে মানে রিকার্সিভলি যদি কল করি একেবারে জিরো না পৌঁছানো না পর্যন্ত যদি আমরা প্যালিন্ড্রোম পেতেই থাকি, একমাত্র তখনই বড় স্ট্রিংটা ডিগ্রি থাকবে, তাছাড়া তো ডিগ্রি থাকতেছে না। ব্যাপারটা তো এরকম না, কারণ এখানে কিন্তু একটা কথা বলছে যে যে কোনো স্ট্রিং লাইক কোথায় 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 এই যে বাই ডেফিনেশন এনি স্ট্রিং ইভেন এমটি ইজ জিরো প্যালিন্ড্রোম। ব্যাপারটা এরকম যে তুমি যে এক্সাম্পলটা দিলা, ধরো 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 এরকম ABC BA, এটা একটা প্যালিন্ড্রোম এবং তার n/2 লেন্থের প্রিফিক্স হচ্ছে এটা, এবং তুমি দেখতেছো যে এটা আসলে কোনো প্যালিন্ড্রোম না। সো ফার্দার তুমি নিচে নামবা না, রাইট? মানে k-1 পসিবল না। তাহলে ABCBA এই স্ট্রিংটার ডিগ্রি কত হবে? আচ্ছা, বুঝতে পারছি, এটা 0 হবে, রাইট? মানে টোটালটার 1 হবে আর AB হচ্ছে 0। রাইট, আমি আসলে এখানে যে কাজটা করছি নট 0, এটা 1 হওয়া উচিত না? মানে টোটালটার 1 হবে আর AB হচ্ছে 0। রাইট রাইট রাইট। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আসলে এখানে যে ফিগারটা কোথায় জানো, এই যে এখানে যে ফিগারটা আসছে বেসিক্যালি k-1 k-2, এখানে k-2 কে এইভাবে চিন্তা করা যেতে পারে যে k-2 ডিগ্রি হচ্ছে 1। সো এই ইকুয়েশনটা সলভ করে কে এর ভ্যালু বের করা যেতে পারে। সো এখানে কে এর ভ্যালু 3 আসবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে নিচ থেকে ভ্যালু বসায় বসে উপরে উঠে আমরা ডিগ্রিটা বের করতেছি, অনেকটা ওরকম। মানে আমি একটা সামারি বলছি, তুমি এটাকে একটু ফাইন টিউনিং করে হচ্ছে পুরো সলিউশনটা বের করতে পারবা, বাট মোর অর লেস প্রবলেম সলিউশনটা এরকমই হওয়া উচিত। ওকে, হ্যাঁ, গুড অবজারভেশন, এটা আসলে ভালো একটা জিনিস। প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমে কেউ এখানে ধাক্কা খাইতে পারে যে ব্যাপারটা কি ট্রু কিনা অলওয়েজ। আর ভাই প্যালিন্ড্রোম চেকটা কি সবসময় মানে ইটারেট না করে প্রিফিক্স ভ্যালুতে মানে হ্যাশ ভ্যালুতে চেক করতে? রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটারেট করা যাবে না কারণ স্ট্রিং তো বিশাল। সো টেলি খাবা, মানে প্রত্যেকটা সাবস্ট্রিং এর জন্য চেক করতে গেলে n স্কয়ার, মানে প্রত্যেকটা প্রিফিক্সের ক্ষেত্রে চেক করতে গেলে n স্কয়ার টাইম চলে যায়। আচ্ছা, একটা প্রবলেম অ্যাকচুয়ালি মানে ফুড ফর থট টাইপের দিয়ে রাখি, এটা আসলে তোমাদের এই ক্লাসের স্কোপ মানে ক্লাসের স্কোপের জন্য চিন্তা করলেও একটু বাইরে চলে যায়, বাট প্রবলেমটা একটু বলি, বাট অনেকেও হয়তো বা পারবা, আমার এক্সপিরিয়েন্স যেটা বলতেছে। প্রবলেমটা একবার মুখে বলি, এটা কন্টেস্টে থাকবে। সো প্রবলেমটা হচ্ছে যে তোমাকে আমি একটা সংখ্যা দিব, সেটা হচ্ছে কে, তো এবং আরেকটা আরো দুইটা ভ্যালু দিব এল এবং আর। বলা লাগবে এল থেকে আর পর্যন্ত কয়টা সংখ্যা আছে যাদের ডিভিজর কাউন্ট এক্স্যাক্টলি কে এর সমান। উল্লেখ্য যে কে একটা অড সংখ্যা। এই প্রবলেমটা কেউ সলভ করছো? আচ্ছা, এল এবং এল এর রেঞ্জটা বলি, 10 to the power 12। সো
12 না 10, আপাতত 10 ধরো। হ্যাঁ, সো তোমাকে 3টা সংখ্যা দিব, কে মানে এল, আর এবং কে, যেখানে কে এর ভ্যালু 10⁶ এর মধ্যে হইতে পারে, চিন্তা করতে পারো এইভাবে। সো বলা লাগবে এল থেকে আর পর্যন্ত কয়টা সংখ্যা আছে যাদের ডিভিজর কাউন্ট কে এর সমান, যেখানে কে একটা অড নাম্বার। তোমাদের কারো প্রাইমারি যদি কোনো মানে অবজারভেশন থাকে শেয়ার করতে পারো। আচ্ছা, তো ভাই যদি আমরা কে এর সবগুলা ফ্যাক্টর বের করি বা প্রাইম ফ্যাক্টর বের করি, তারপর এটা বের করতে পারি যে কত কত ওয়েতে ওই প্রাইম ফ্যাক্টর গুলো গুণ করে কে পেতে পারি। ও আচ্ছা, সরি ভাই, একটা ইনফরমেশন আমি মিস করছি। সো এখানে কিউ সংখ্যক কোয়েরি থাকবে এবং প্রত্যেকটা কোয়েরিতে একটা করে এল আর কে দেয়া থাকবে এবং কোয়েরি সংখ্যা থাকবে 10⁵টা। মানে এল আর কে জাস্ট একটা ইনফরমেশন না এখানে, মানে এল আর কে 10⁵ বার থাকবে, ডিফারেন্ট 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 ডিফারেন্ট। সো প্রত্যেকটা কোয়েরির জন্য তোমার সলভ করতে হবে। হ্যাঁ, এবার চাইলে একটু বলতে পারো, তোমার অ্যাপ্রোচটা বলতে পারো, সমস্যা নেই। মানে যদি হচ্ছে কে এর ফ্যাক্টর বের করি, প্রাইম ফ্যাক্টর বের করি, তারপর কোন এক ওয়েতে বের করতে পারি যে প্রাইম ফ্যাক্টর গুলোকে কত ওয়েতে গুণ করে কে পেতে পারি, এরকম কিছু একটা। ওকে, এখানে কে এর প্রাইম ফ্যাক্টর হইতে পারে অ্যাট মোস্ট, মানে ইউনিক প্রাইম ফ্যাক্টরও যদি চিন্তা করো 12-13টা হইতে পারে। সো 12-13টা সব ধরনের কম্বিনেশনও যদি অপটিমাইজড হইতে চিন্তা করো 2⁻12 এতগুলো অ্যাপ্রোচ মানে কম্বিনেশন থাকতে পারে। সো প্রত্যেকটা কম্বিনেশনের জন্য যদি চেক করে এইভাবে টাইম কনজিউমিং হবে অনেক, মানে 10⁵ তো। সো 2⁻12 তোমার চলে আসে প্রায় 4000, 4096-92 এরকম কিছু একটা। হ্যাঁ, 4096 হওয়া উচিত। সো 4096 × 10⁵, মানে এরপরে কিভাবে করবা সেটা আসলে উজ্জ্ব রাখলাম, তাও এটা টিএলই খাবে। কিভাবে ডিফারেন্ট ওয়েতে করা যেতে পারে, একটা অনেকেই এই একটা হিন্ট এখানে মিস করে, সেটা হচ্ছে কে অড নাম্বার এবং কে এর ডেফিনেশনটা কি। এল থেকে আর পর্যন্ত কয়টা সংখ্যা আছে যাদের ডিভিজর কাউন্ট ইকুয়াল কে, যেখানে কে একটা অড নাম্বার। এবার চিন্তা তাহলে ভাই যতগুলো স্কয়ার নাম্বার আছে সেগুলো, যতগুলো স্কয়ার নাম্বার আছে সেগুলোর উপর কাজ করা লাগবে, নট সেগুলো। কারণ ইকুয়াল কে হওয়া লাগবে, কে একটা অড নাম্বার ফাইন, বাট এল থেকে আর পর্যন্ত তুমি 3টা মানে ডিভিজর কাউন্ট 3 পাইতে পারো, ডিভিজর কাউন্ট 5 পাইতে পারো, ডিভিজর কাউন্ট 7 পাইতে পারো। তোমার কে এর ভ্যালু যদি 3 হয়, তুমি 5 এবং 7 ডিভিজর কাউন্ট যাদের তাদেরকে তো কনসিডার করতে পারবে না। বুঝতে পারছো? ডিভিজর কাউন্টটা 3 এর সমান হবে, যেখানে 3 একটা অড নাম্বার ফাইন, বাট তুমি তো 5, 7 এদেরকে কাউন্ট করতে পারবে না। বুঝছো? এখানে সবচেয়ে বড় মানে বিশাল বড় দুটো অবজারভেশন হচ্ছে যে কে যেহেতু অড নাম্বার, তার মানে এল থেকে আর পর্যন্ত শুধু স্কোয়ার নাম্বার গুলাকে অবজারভেশনে রাখলেই প্রবলেম সলভড। তো 10⁻10 আমরা যদি লার্জার স্কেলে চিন্তা করি, যেহেতু মাল্টিপল কোয়েরি থাকবে, সো 1 থেকে 10⁻10 পর্যন্ত আসলে স্কোয়ার নাম্বার আছে কয়টা? 10⁵টা। এর বেশি স্কোয়ার নাম্বার নাই, এক্স্যাক্টলি 10⁵টা আছে। সো আমরা জাস্ট এই 10⁵টা স্কোয়ার নাম্বারের ডিভিজর কাউন্ট একটু অপটিমাইজড ওয়েতে চিন্তা করে যদি প্রি প্রসেস করে বের করে রাখতে পারি, এরপরে আমরা একটা বাইনারি সার্চ করে প্রত্যেকটা কোয়েরির জন্য সলিউশন দিতে পারবো। এটা হচ্ছে মানে আমার দেখা এখন পর্যন্ত নাম্বার থিওরির ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম হচ্ছে এটা। তো অনেকগুলো স্টেপ আছে, এই প্রবলেমটা যদি কেউ সলভ করতে পারো, তোমাদের কোডিং স্কিলও ক্লিয়ার হবে, সাথে নাম্বার থিওরির কনসেপ্টও ক্লিয়ার হবে। মানে আমি হিন্ট না বলতে পারো যে সলিউশনই বলে দিলাম প্রায়, বাট আমি ডিটেলসে বলবো না,
একটু চিন্তা করো যে 10⁵টা সংখ্যা, তাদের প্রত্যেকের মানে এতগুলা বর্গ সংখ্যাই থাকবে, এর বেশি নাই। সো প্রত্যেকটা বর্গ সংখ্যার ডিভিজর কাউন্ট, এক্সাক্ট ডিভিজর কাউন্ট বের করে রাখো। ওকে ফাইন, বের করে রাখলাম, সিএফটি ভাবি জাবি করে বের করে রাখা যায়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হইতেছে, কে এর ভ্যালু মোটামুটি 1400-র উপর যদি কখনো হয়, অ্যান্সার হচ্ছে নো, মানে -1, মানে কোন সংখ্যা, মানে বলতে পারো -1 না 0, মানে এরকম কোন সংখ্যা 1 থেকে 10⁻10 এর মধ্যে নাই যার ডিভিজর কাউন্ট 1400 ক্রস করে। মানে একটা সংখ্যার ডিভিজর খুব বেশি থাকে না, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন। এবং এটা একটা আপার বাউন্ড হচ্ছে যে একটা সংখ্যা যদি n হয়, তার ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজর কাউন্ট হইতে পারে n⁻1/3, মানে কিউবিক রুট অফ n। এটা একটা আপার বাউন্ড, নট এক্সাক্ট, আপার বাউন্ড, মানে এটা ক্রস করবে না। সো 10⁻10 এটাকে যদি তুমি কিউবিক রুট করো, মানে 10⁻3 সরি কই আমার সাইন্টিফিক কই, এই যে, সো 10⁻10/3, সো তুমি পাবা আলটিমেটলি 2154। এটা আপার বাউন্ড, বাট এই প্রবলেমটার জন্য এটা মোস্ট প্রবাবলি 1323। আমি বের করে দেখছিলাম যে 1323 বা 1400 ধরতে পারো তুমি একটা গুড অ্যাপ্রক্সিমেট, যে কে এর ভ্যালু ওরা তোমাকে 10⁻6 পর্যন্ত দিবে, বাট প্র্যাকটিক্যালি 1 থেকে 10⁻10 পর্যন্ত যত বর্গ সংখ্যা আছে প্রত্যেকের যদি ডিভিজর কাউন্ট বেরো করো, সেটা 1323 আপাতত ধরো 1400 ক্রস করে না। সো কে এর ভ্যালু যদি 1400-র উপর হয়, তুমি নির্দ্বিধায় কোনো কাজ করা ছাড়া বলে দিবা যে অ্যান্সার হচ্ছে 0, মানে এল থেকে আর পর্যন্ত ক্যান, পুরো 1 থেকে 10⁻10 পর্যন্ত কোনো নাম্বার নাই যার ডিভিজর কাউন্ট 1400-র উপরে যাবে। ডান। এর থেকে যদি নিচে হয়, তার মানে তুমি জানো যে নাম্বার অফ কে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হইতে পারে হাইয়েস্ট 1400 রকম। সো তুমি একটা ভেক্টর রাখতে পারো, ভেক্টর ইন্ট না লং লং দিলা, এবং তুমি এখানে দিলা ডিফ কাউন্ট বা ডিফস নাম দিলা, এবং তুমি এর সাইজ দিলা 1400। এইবার মজার ব্যাপার হচ্ছে, যার যার ধরো একটা 3টা নাম্বার আছে, নাম্বারগুলো হচ্ছে n1, n2, n3, যাদের প্রত্যেকের ডিফ কাউন্ট হচ্ছে 3, তাহলে ওরা সবাই ডিফ কাউন্ট 3-তে সেভ করা থাকবে, যেহেতু ডিফ কাউন্ট 3 একটা ভেক্টর। সো এখানে সবাই n1, n2, n3 ওরা সবাই থাকবে। সো এখন প্রবলেমটা কোথায় গিয়ে ঠেকছে দেখো, তোমাকে যদি কোয়েরিতে একটা কে দেয়া থাকে, তার মানে তুমি এখন ডিফ কাউন্ট কেতে যাবা, তার মানে তুমি যাদের যাদের ডিফ কাউন্ট এক্স্যাক্টলি কে এর সমান সেই সবগুলা নাম্বার তোমার সামনে আছে। এখন কি এটাই দেখা ডিফ কাউন্ট সর্টেড? সো এখন কি এটা দেখা এনাফ না যে একটা সর্টেড লিস্টের মধ্যে এল থেকে শুরু করে আর এর মধ্যে মোট কয়টা নাম্বার আছে এটা বের করা এনাফ না? এটা তো বাইনারি সার্চ করেই করা যায়, আপার বাউন্ড অফ আর মাইনাস লোয়ার বাউন্ড অফ এল। সো পার কোয়েরি লগ এ সলভ হয়। মানে খুব সুন্দর একটা প্রবলেম। মানে দুইটা গুরুত্বপূর্ণ অবজারভেশন এখান থেকে তোমরা পাবা, যে একটা নাম্বারের ডিভিজর কাউন্ট খুব বেশি হয় না, আর দুই হচ্ছে যে ডিভিজর কাউন্ট যদি অড হয় প্রবলেমটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পায়। কে যদি অড না হইতো তাহলে আসলে প্রবলেমটা কেমনে সলভ করা যাইতো সেটাও চিন্তা করতে পারো, যে কে আরবিট্রারি যে কোনো নাম্বার হইতে পারে। সো তখন কি হবে? তখন কি রেঞ্জটা একটু ছোট দিবে না? আমার ধারণা রেঞ্জ ছোট দেওয়া উচিত, বাট ধরো কোনো একটা প্রবলেম সেটার সে তোমার সাফার করাইতে চায়, সো তখন এই রেঞ্জে যদি দেয়, কিছু কি করা যায় কিনা আমি জানি না, মানে এরকম প্রবলেম আছে কিনা, বাট আমি জাস্ট চিন্তা করতে বলতেছি যে তোমরা চিন্তা করে দেখতে পারো যে এটা কি সলভেবল কিনা। কারণ এটা সলভেবল নাও হইতে পারে, হইতেও পারে, হয়তো বা চিন্তা করতে করতে আমরা ডিফারেন্ট কিছু পাইতেও পারি বা সার্চ করে দেখতেও পারি। জাস্ট ফুড ফর থট আর কি। আচ্ছা, সো এই প্রবলেমটা প্রবাবলি স্পজ অনলাইন যা যা আছে, বাট আমি এই প্রবলেমটা তোমাদের কন্টেস্টে দিব। সো গুড প্রবলেম, ট্রাই করে দেখতে পারো আর কি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আজকে? 10⁻10 এ যে হচ্ছে যে হাইস্ট 1400টা ডিপ, মানে 1300 সামথিং বললেন, অতগুলা যে ডিভিজন হবে এটা আমি কেমনে বুঝবো? আচ্ছা, খুব সহজ। যেটা করা যেতে পারে যে আমরা তো আচ্ছা এখানে একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে যে আমি আসলে 1 থেকে 10⁵, আমি তো মোট 10⁵ সংখ্যক সংখ্যার ডিভিজর বের করব, রাইট? মানে
প্রত্যেকে বর্গ সংখ্যা হবে, বাট আমি 10⁵ পর্যন্ত মানে 10⁵ সংখ্যক সংখ্যার ডিভিজর বের করতেছি। তার বাইরে যারা যারা আছে এরা আমার কেউ হেডেক না। আচ্ছা, এটা কেমনে বের করা যায়? তুমি তোমার কাছে ধরো একটা লিস্ট আছে, যে লিস্টের মধ্যে 1 থেকে 10⁻10 পর্যন্ত যতগুলা বর্গ সংখ্যা আছে তাদের প্রত্যেকের ডিভিজর কাউন্ট বের করা আছে। তাইলে তুমি এই ডিভিজর কাউন্ট গুলোর মধ্যে যেটা ম্যাক্স, সেটাই কি বলতে পারো না যে সেটাই হচ্ছে কে এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু? জি ভাই, ওইটা তো হচ্ছে মানে করা যায় ব্রুট ফোর্স দিয়ে লেখে, মানে কোনো ম্যাথমেটিক্যাল অবজারভেশন হ্যাঁ আছে? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল অবজারভেশন আছে। সেটা হচ্ছে এটা একটা ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে করা যায়। আমি তোমাদের সাথে কোডটাও শেয়ার করতে পারি। আমি আইডিয়াটা ফার্স্ট একটু বলি যে আসলে কিভাবে করা যেতে পারে। তো আমরা ম্যাথমেটিক্যাল অবজারভেশনটা হচ্ছে আসলে এই ফর্মুলার উপর দাঁড়ায় আছে, P1K1 P2K2 P3K3 এটার উপর, মানে ডট 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 সামনে যাবে। সো সবার ফার্স্টে তুমি যেটা করবা যে ধরো প্রথম কয়েকটা প্রাইম নাম্বার নিয়ে চিন্তা করতে পারো। মানে আমি প্রবলেমটা একটু আবার বয়েল ডাউন করি যে আসলে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে একটা সংখ্যা যদি n দেয়া হয়, বলা লাগবে যে 1 থেকে n পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তাদের মধ্যে একটা সংখ্যা, মানে কোন সংখ্যাটা আছে যার জন্য ডিভিজর কাউন্টের ভ্যালু ম্যাক্সিমাম, এটাই না? মানে ম্যাক্সিমাম ডিভিজর কাউন্ট কত হইতে পারে সংখ্যাগুলো যদি 1 থেকে n এর মধ্যে থাকে, এটাই তো প্রবলেম, রাইট? মানে তোমার তো জিজ্ঞাসা এটাই। জি ভাই। আচ্ছা, সো যেহেতু আমরা ম্যাক্সিমাম ডিভিজর কাউন্টে ফোকাস করতেছি, সো তুমি তখন যেটা করবা যে ধরো কথার কথা n হচ্ছে 100, আমি এটা দেখাই। সো ফার্স্ট কয়েকটা প্রাইম নাম্বারের কথা চিন্তা করো, 2 3 5 7, তারপর ধরো 11। তো একটা অবজারভেশন হচ্ছে যে যেই সংখ্যাটার নাম্বার অফ ডিভিজর ম্যাক্সিমাম থাকবে তার প্রাইম ফ্যাক্টরাইজেশনে নাম্বার অফ ইউনিক প্রাইমের সংখ্যা অনেক বেশি থাকবে। বলতে পারো ভাই এটা কেমনে সম্ভব? আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কোথায় যাবো জানো, ওলফ্রেম আলফা। মানে আমি তোমাকে প্রুফ সহ সবকিছুই দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করো। প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 720 এটাতে 240, সরি একটাই বেশি পড়ে গেছে, 240 আসা উচিত। হ্যাঁ রাইট, 1 সেকেন্ড। মানে এটা আমার মনে ছিল, এই কারণে হচ্ছে বসাইতে পারছি। সো আমি যেটা নিজে মানে হচ্ছে ইভালুয়েট করে দেখছিলাম যে 1 থেকে 10⁶ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক তোমার ডিভিজর আছে এই নাম্বারটায়, এবং তার ডিভিজর কাউন্ট হচ্ছে 240। তো আমি যেটা করছি যে এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা একটু দেখছি যে কিরকম হয়। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন আমি এরকম একটা চেহারা পাইছি, 2 3 5 7 11 13। খেয়াল করে দেখো, এই যে যত মানে 720 তো ওই স্পেশাল নাম্বারটা যার ডিভিজর কাউন্ট ম্যাক্সিমাম। আমাদের তো টার্গেট সামহাউ এই নাম্বারটা খুঁজে বের করা, রাইট? 1 থেকে n এর মধ্যে এরকম নাম্বারটাকে খুঁজে বের করে কি ভাই আমাদের টার্গেট না? মানে আলটিমেটলি চিন্তা করা যায়। আচ্ছা, এই স্পেশাল নাম্বারটার যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখো, তুমি দেখবা অ্যাডজাসেন্ট প্রাইম নাম্বারগুলোই তার ফ্যাক্টরাইজেশনে আছে। অ্যাডজাসেন্ট প্রাইম বলতে কি, 2 3 5 7 11 13 এর মধ্যে কোনো প্রাইম কিন্তু মিস নাই। এটা খেয়াল করছো? যদি মিস হইতো প্রবলেমটা কি হইতো দেখো, 2 3 5 7, তো সেম নাম্বার অফ ডিভিজর কিন্তু এই নাম্বারটারও আছে। এই যে এটা কথা কি ঠিক? এই দুইটা নাম্বারের ডিভিজর কাউন্ট কি সেম হবে না? জি ভাই, সেম হবে। 5 এর জায়গায় 11 দিলাম, কিন্তু উপরের নাম্বারটা তো ছোট। এটা কি আমাদের কোয়েরি রেঞ্জ যেটা মানে 1 থেকে n এর মধ্যে যে নাম্বারটাকে খুঁজে বের করা লাগবে সেটার জন্য বেশি সুইটেবল না ছোট নাম্বারটা? কারণ বড় নাম্বারটা কিন্তু রেঞ্জ থেকে বাইরে চলে যেতে পারে। সো আমাদের অলওয়েজই টার্গেট থাকবে নাম্বারটা যেন ছোটর দিকে থাকে, রাইট? সো সেটা যদি আমাদের টার্গেট হয়, কারণ নাম্বারটা যদি ছোট হয়, আমাদের যদি ডিফ কাউন্টে কোনো প্রবলেম না হয়, সো ছোটটাই অলওয়েজ পিক করা বেটার না? সো সেই কেসে দেখো যে আমাদের অ্যাডজাসেন্ট প্রাইম গুলো সবসময় থাকতেছে। তার মানে আমাদের এই ধরনের নাম্বারে অলওয়েজ অ্যাডজাসেন্ট প্রাইম নাম্বার গুলাই থাকবে, এর বাইরে কেউ থাকবে না। যদি সেটাই হয় তাইলে আমাদের সব অ্যাডজাসেন্ট প্রাইম গুলো যদি একটু গুণ দিতে থাকো, লাইক 2 3 5 7 11 13
তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 21, 22, 23, তারপর হচ্ছে 29, তারপর 31, এই পর্যন্ত গেলাম। তো আচ্ছা আরেকটা দিই, 31-এর পরে 32, 33, 34, 35, 36, 37। হ্যাঁ, সো এখন দেখো নাম্বারটা কত বড় হইলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 7 × 10⁻12, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা 37 দিয়ে ভাগ দিয়ে দিই, আমার এত বড় দরকার নেই আসলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, স্টিল 2 × 10⁻11। বাট তুমি আইডিয়াটা ধরতে পারতেছো যে 31 পর্যন্ত যতগুলা প্রাইম আছে সবগুলাকে যদি তুমি গুণও দাও, সংখ্যাটা এত বড় হয়, মাঝখানে কোনো প্রাইমকে তুমি স্কিপ করতে পারবে না। তাহলে কি এটা বলা যায় না যে জাস্ট 31 পর্যন্ত প্রাইম কয়টা আছে? 2 3 5 7, কতগুলা প্রাইম আমরা গুণ দিছি? হিস্ট্রিটা যদি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 10টা ধরো, কারণ 10⁻10। সো এই 10টা নাম্বারের উপর জাস্ট ব্যাক ট্র্যাকিং করে কি তুমি সবগুলা ওই ধরনের নাম্বার জেনারেট করতে পারবা না? আইডিয়াটা হচ্ছে এরকম যে তোমার ক্যান্ডিডেট হচ্ছে এটা ভাইয়া, 2 3 5 7 11 13 17, আপাতত ধরো এই 7টা, বাকিগুলো লিখলাম না, বাট আইডিয়াটা সিমিলার। সো এখন তোমার হাতে মানে যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে এর উপরে তুমি বিভিন্ন রকম ভ্যালু বসাবা, x1 x2 x3 x4 x5 x6 x7, এরকম ভাবে বসাবা যেন এই আলটিমেট টোটাল সংখ্যাটার গুণফল n কে ক্রস না করে, এটা যেন n এর থেকে ছোট বা সমান থাকে, এবং x1 x2 x3 এগুলো যেন সবসময় ডিসেন্ডিং অর্ডারে থাকে। সো এখন তুমি একটা ক্যান্ডিডেট ধরো, x1 x2 x3 x4 x5 x6 x7 এর জন্য একটা একটা করে ক্যান্ডিডেট ধরো, ধরার পরে বসায় বসায় দেখো যে সেটা কি লেস দ্যান ইকুয়ালস টু n হয় কিনা। যদি হয়, সেই নাম্বারটার ডিফ কাউন্ট বা ওই সংখ্যাটাকে তুমি স্টোর করে রাখতে পারো প্যারালালি। সো এরকম একটা ব্যাকট্র্যাক করলে, খুব ছোট ছোট একটা ব্যাকট্র্যাক, সেই ব্যাকট্র্যাকটা করে হচ্ছে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবা। কারো যদি এই প্রবলেমটার সলিউশনও দরকার হয় কোড, আমি ক্লাস শেষে তোমাদের সাথে কোডটা লিখে তোমাদের সাথে শেয়ার করে দিব, না তোমরা নিজেদের মতো এক্সপেরিমেন্ট করতে পারবা। ওকে, বাট আইডিয়াটা এটাই যেটা দেখতেছো। কিছু অবজারভেশন, ম্যাথমেটিক্যাল অবজারভেশনের পরে তুমি ব্যাকট্র্যাকটা করতে পারবা, সলিউশনটা ব্যাকট্র্যাকিং, এই আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইটুকুই গেল। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই ডিসকাশন রাখবো। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা কেএমপি নিয়ে কথাবার্তা বলবো। কেএমপি নিয়ে কথাবার্তা শেষ করার পর আমরা, যদি আমাদের হাতে গুড এনাফ টাইম থাকে, আমরা সিভ নিয়ে কথাবার্তা শুরু করব। আদারওয়াইজ আমরা কিছু প্রবলেম সলভে থাকবো, মানে আমাদের টার্গেট থাকবে প্রতি ক্লাসেই যেন অ্যাটলিস্ট অর্ধেক সময় আমাদের প্রবলেম সলভিং এ থাকে, এটা বেশি দরকার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।